এবং আমরা কি এবং আমরা মনে করি ব্যান করা উচিত বলতে এটাকে নিষিদ্ধ করা উচিত। এতটুকুতে তার সংজ্ঞানের কাজ শেষ। এবার দ্বিতীয় কাজ হচ্ছে তার ক্যারেক্টারাইজেশন। কি ক্যারেক্টারাইজেশন। আমি কি বেশি লেন্দি করতেছি? আমি অতিরিক্ত এক্সপ্লেইন করতে অনেক বেশি লেন্দি করে ফেলতেছি আমার যা মনে হচ্ছে। তোদের কি মনে হয়? ঠিক আছে ভাই, এভাবেই বুঝে ভালো। আমি হচ্ছে মানে ডিবেটে আমরা প্রত্যেকটা জিনিস কিভাবে প্রেজেন্ট করি সেটা দেখাচ্ছি আর কি। আমাদের নরমালি সেশন গুলো এভাবে হয় না, সেশন গুলো অনেক শর্টকাটে বোঝানোর চেষ্টা করে। আচ্ছা, সংজ্ঞায়ন শেষ, এবার হচ্ছে ক্যারেক্টারাইজেশনে যাব। পিএম এর কাজ ক্যারেক্টারাইজেশন করা। তো পিএম এসে ক্যারেক্টারাইজেশনে জিনিসটা যখন করবে তার আগে বোঝা উচিত ক্যারেক্টারাইজেশন বিষয়টা কি। ক্যারেক্টারাইজেশন মানে হচ্ছে আমার এখানে দুইটা জিনিস থাকবে। সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলা আসলে কিভাবে কাজ করে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ইউজার কারা, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ইমপ্যাক্ট কি কি। সাধারণত আমি এই জিনিসটাকে এভাবে মানে বোঝানোর জন্য আমি অনেক এভাবে ধরি যে এটা স্টেক হোল্ডার কারা, স্টেক হোল্ডার কারা, চারটা জিনিস ধরতে পারি চাইলে। তারপরে এটা বিহাইন্ড দ্য সিন সিনারিও কি, বিহাইন্ড দ্য সিন স্টোরিটা কি, স্টোরিটা কি। তারপর হচ্ছে আমরা এটাতে এটার ইমপ্যাক্ট কি এগুলা বলি, ইমপ্যাক্ট। লাস্টে গিয়ে আমরা এটা বলতে পারি যে আরেকটা কি বলা যায়, স্টেক হোল্ডার, বিহাইন্ড দ্য সিন ইমপ্যাক্ট এন্ড হাউ ইট ওয়ার্কস, হাউ ইট ওয়ার্কস। মানে আমি মানে এই চারটার মাধ্যমে ক্যারেক্টারাইজেশনটাকে বলতে চাচ্ছি। যেমন ক্যারেক্টারাইজেশন বলতে আসলে এখানে বোঝাচ্ছি সামাজিক যোগাযোগ, এই ডিবেটটা কি নিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিয়েই তো, রাইট? সো সামাজিক যোগাযোগ এখন ক্যারেক্টারাইজেশন বিষয়টা হচ্ছে সংজ্ঞায়ন না। আমি তো সংজ্ঞায়ন করে ফেলছি আমি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কি বোঝাচ্ছি। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে কিভাবে কাজ করে। প্রথম কথা হচ্ছে আমি যে বললাম হাউ ইট ওয়ার্কস, অর্থাৎ এটা কিভাবে কাজ করে। আমরা আমি হলে ইমোশনটাতে ফার্স্টে জাজকে এসে বলতাম দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলা আমার সাধারণত আমাদেরকে যে সার্ভিসগুলো দিয়ে থাকে সেগুলো হচ্ছে আমরা একে অপরের সাথে কানেক্টেড হতে পারি। আমরা যে কোনো মোমেন্টে যে কোনো নিউজ উইদাউট কোনো ধরনের কনফার্মেশন বায়াসনেস ছাড়া, অর্থাৎ এটা কেউ আমাদেরকে কন্ট্রোল করতে পারে না, অর্থাৎ এটা কারো ফিল্টারিং এর মাধ্যমে আসতে হয় না। অর্থাৎ কেউ যদি একটা জিনিস এই মোমেন্টে জানছে সেটা চাইলেই সে প্রকাশ করতে পারে। এই ধরনের কাজগুলো আমাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম দেয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে অনেকগুলো উন্নয়নমূলক কাজ করি। আমরা দেখতে পাই কি সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমাদের অনেকগুলো বিপ্লব সংগঠিত হয়েছে যেগুলা কিনা সাধারণত দেখা যায় কি আগে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না মানুষ সহজে নিউজ পাইতো না, যার কারণে অনেক বেশি ধরেন চাইলে যে কোনো কিছু মানুষের মাধ্যমে ছড়িয়ে যাওয়া দিতে পারতাম না, যার কারণে সচেতনতা তৈরি করতে পারতাম না। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমাদেরকে অনেক বেশি নিউজ অথবা ইনফরমেশনের প্রতি অ্যাক্সেস দিছে। মেইন কথা হচ্ছে আমি যদি শর্টকাটে এক লাইনে বলতে চাই যে সামাজিক মাধ্যমগুলো আমাদেরকে একে অপরের সাথে কানেক্টেড করার মাধ্যমে অনেক বেশি নিউজকে ফিল্টারিং বাদ দিয়ে আমাদেরকে নিউজের প্রতি অ্যাক্সেস দিছে, অর্থাৎ ইনফরমেশনের প্রতি অ্যাক্সেস দিছে, যেটাকে আমরা যে কোনো ভাবে কাজ করাইতে পারি। এখন যে কোনো ভাবে কিভাবে কাজ করাইতে পারি ওদিকে আপাতত যাওয়ার দরকার নাই, ওগুলো হচ্ছে আর্গুমেন্টেশনের জায়গা। সো ওদিকে যাব না। এখন হাউ ইট ওয়ার্কস তো আমার ডান, সবাই কি এটা বুঝছি? কেউ একজন বল যে বুঝি নাই কে। হ্যালো, ভাইয়া বুঝতে পারছি এটা। বাকিটা কেউ বুঝে নাই এরকম আছে? ভাই আরেকটু এক লাইনে বলেন তো আবার এটা জিনিসটা অনেক। ক্যারেক্টারাইজেশন, এখনো ক্যারেক্টারাইজেশন জাস্ট একটা অংশ নিয়ে কাজ করতেছে। ক্যারেক্টারাইজেশন কিন্তু একটা বৃহৎ একটা টার্ম। সো ক্যারেক্টারাইজেশনের একটা অংশ হচ্ছে এটা কিভাবে কাজ করে, অর্থাৎ আমি যে ডিবেটটা আজকে রান করব সেটা যেটাকে নিয়ে সেটা আসলে কিভাবে কাজ করে, সেটা আমাকে কি কি সার্ভিস দেয় বা সেটা আমাকে কিভাবে সাহায্য করতেছে এই জিনিসগুলো বলা। যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্যারেক্টারাইজেশনে ফার্স্ট লাইন আসতে পারে এরকম যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো মানুষ স্পিকার আমাদেরকে অনেক বেশি ইনফরমেশনের প্রতি অ্যাক্সেস দেয়। আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে গিয়ে যেখানে দেখা যায় কি অনেক বেশি ফিল্টারিং এর দরকার পড়ে। সাধারণত টিভি নিউজ গুলা কি করে যখন একটা নিউজ ছাড়ে, পত্রিকাগুলো যখন একটা নিউজ ছাড়ে তারা অনেক বেশি ফিল্টার ইউজ করে, অর্থাৎ সেটা অনেকগুলো মানুষের মাধ্যমে আসে, অর্থাৎ এটা ছাড়বে কি ছাড়বে না এটা অনেক বেশি রেগুলেশন হয়। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে এটা ঘটে না, অর্থাৎ আপনি অনেক বেশি নিউজকে ইজিলি অ্যাক্সেস করতে পারেন, অর্থাৎ সহজে আপনি নিউজ পাইতে পারেন। সিম্পল কথা যদি আমি বলি কালকে যদি শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করে এই ইনফরমেশনটা আমরা কার মাধ্যমে আগে পাবো? সামাজিক যোগাযোগ মাধ্যমেই তো পাবো, রাইট?
বা আমাদের এখানে নোয়াখালীতে কোনো একটা কিছু সমস্যা হয়েছে, কেউ চাইলে কি করতে পারে, এই নিউজটা ফেসবুকে দিয়ে দিলে সবাই জেনে যেতে পারে না? বিষয়টা হচ্ছে এটাই। বুঝতে পারছি? জি ভাই। জি ভাইয়া। হ্যাঁ, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে মাধ্যমে আমি আসলে কি করতে পারতেছি বা কি অ্যাক্সেস পাচ্ছি এটাই। হাউ ইট ওয়ার্কস আসলে আমরা সাধারণত যে টপিকটা নিয়ে কথা বলবো, যে অংশটা নিয়ে কথা বলবো, ওইটার ফাংশনটা কিভাবে করে সেটা বুঝাচ্ছি। এতটুকুতে ক্লিয়ার কিনা? এবার আসি, আমি এসে আজকে বলবো দেখেন, এটা তো এভাবে কাজ করে, ঠিক আছে? এটার মধ্যে স্টেক হোল্ডার কারা কারা? স্টেক হোল্ডার বলতে এটার ইউজার কারা কারা, বা এটার সাথে জড়িত মানুষ কোনগুলো। যেমন এখানে তো সামাজিক যোগাযোগ মাধ্যম বলছি, বাট মোশনটা যদি হইতো এই সংসদ ধূমপান নিষিদ্ধ করবে, ধূমপান নিষিদ্ধ করবে, তাহলে আমাকে বুঝাইতে হইতো আসলে ধূমপান কারা করে, রাইট? যেহেতু এখানে সামাজিক যোগাযোগ মাধ্যম বুঝেছে, এখন সামাজিক যোগাযোগ মাধ্যম কারা ইউজ করে, স্বাভাবিকভাবে আমরা বলতে পারি স্টেক হোল্ডারের মধ্যে, অর্থাৎ ইউজার কারা কারা বা এটার সাথে জড়িত কারা কারা। মেন কথা হচ্ছে স্টেক হোল্ডার মানে কি, জড়িত কারা, তারা। এখন যারা জড়িত তারা এদের গুড ওয়েতে জড়িত হইতে পারে, ব্যাড ওয়েতে জড়িত হইতে পারে। যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে আমরা তরুণরা। তরুণরা কিভাবে? কারণ আমরা এটা ইউজ করার মাধ্যমে আমাদের লাইফের কোন একটা লাইফে বোরিং লাগতেছে, আমরা সুন্দর করে ফেসবুক চালানো স্টার্ট করতে পারি। এখন এটা হচ্ছে ইউজার বেস। এখন এটার মাধ্যমে উপকৃত হচ্ছে কারা? উপকৃত স্বাভাবিকভাবে আমরা সবাই হচ্ছি। এখন সমস্যা কি কি? স্টেক হোল্ডারের মধ্যে আমরা যখন বলবো জড়িত যারা থাকবে, এই জড়িতরা দুই ভাবে হইতে পারে। একটা হচ্ছে যারা এটা দ্বারা মানে উপকারের শিকার হয়, আরেকটা যারা এটার দ্বারা ক্ষতির শিকার হয়। লাগে কি দেখা যায়? একটা উপকার আর একটা ক্ষতি। এখন উপকার কারা হয়? উপকার হচ্ছে তারাই যারা হচ্ছে দেখা যায় কি এটাকে গুড ওয়েতে ইউজ করতেছে। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সাধারণত কিসের জন্য, কি ভালো কাজের জন্য ইউজ করি। যেমন হচ্ছে আমরা রক্তদানের জন্য, আমাদের কারো রক্ত লাগলে আমরা ফেসবুকে পোস্ট করে দিই। এছাড়া আমাদের ধর কোন একটা আমরা বিপদে পড়ছি, আমরা ফেসবুকে পোস্ট করে দিই। আমাদের ধর ঘরের মধ্যে বা কি কোথাও ধর কোথাও আগুন লাগছে, এটা আমরা সাধারণত ফেসবুকে ইউজ করি। অর্থাৎ সামগ্রিকভাবে সকল ধরনের জনগণ এখানে উপকৃত হচ্ছে। অর্থাৎ এখানে আমার স্টেক হোল্ডার তরুণরা এবং একই সাথে জনগণও। এখন তরুণরা এখানে এটাকে গুড ওয়েতেও ইউজ করে, আবার জনগণও এটাকে গুড ওয়েতে ইউজ করে। কিন্তু ক্ষতির হচ্ছে কারা? মূলত এখানে স্টেক হোল্ডার আছে ৩ নাম্বার স্টেক হোল্ডার যে আছে, অর্থাৎ যে এটার মাধ্যমে ক্ষতির শিকার হচ্ছে সে হচ্ছে আমাদের বাচ্চারা, অর্থাৎ কিশোর কিশোরীরা। কারণ দেখা যায় কি তারা তাদের লাইফের বিশাল একটা সময় এখানে হচ্ছে দিয়ে দেয়, যেটা হচ্ছে আমাদের তরুণদের ক্ষেত্রে বা আমরা যারা যুবক আছি তাদের ক্ষেত্রে দেখা যায় কি তারা কোন একটা আর্জেন্সির সময় ফেসবুক তো ইউজ করি না তো, কিন্তু একটা বাচ্চা সে কি বুঝে, তার কাছে রিল আসতেছে, সে রিলের পর রিল দেখতেছে, যেটাকে আমরা ডুম স্ক্রলিং বলি আর কি। তো রিলের উপর রিল দেখতেছে। তো এই যে বাচ্চারা তারা যে ক্ষতির শিকার হচ্ছে, এদেরকে আমরা ক্ষতিপ্রাপ্ত বা ভালনারেবল স্টেক হোল্ডার বলি। একটা হচ্ছে স্টেক হোল্ডার দুইটা হয়, একটা হচ্ছে যারা হচ্ছে এটা দ্বারা উপকৃত হয় এবং যারা ইউজার তারা, একটা হচ্ছে ইউজার আর একটা যারা উপকৃত। আর ৩ নাম্বারটাকে ৩ নাম্বারটা হচ্ছে আমার যারা ক্ষতির শিকার হয়। একটা হচ্ছে ইউজার, আরেকটা উপকার, আরেকটা যারা ক্ষতির শিকার হয়। ক্ষতির শিকার কারা হচ্ছে? বাচ্চারা হচ্ছে। সিম্পল হিসাব। স্টেক হোল্ডারটা বুঝছি কিনা? জি ভাইয়া। হ্যালো। এখন স্টেক হোল্ডারের মধ্যে আমি আরেকটু বলি, যেমন হচ্ছে মোশনটা যদি হইতো এই সংসদ ধূমপানকে নিষিদ্ধ করবে। এখন ধূমপানের মধ্যে তাহলে ধূমপানকে যে নিষিদ্ধ করবে, এই যে ধূমপানের সাথে স্টেক হোল্ডার কারা? যারা হচ্ছে ধূমপায়ী, যারা ধূমপান করে, যারা হচ্ছে এটা ম্যানুফ্যাকচার করে, যারা বানায়। ৩ নাম্বার হচ্ছে ৩ নাম্বারটা হচ্ছে যারা হচ্ছে এটা মাধ্যমে ক্ষতির শিকার হচ্ছে। এখন প্রথমে কি বলছি, যারা এটা খায়, কারা খায়? বেটারাই খায় আমরা সাধারণত। মানে কি বলবো, তো এখন তো অবশ্য মেয়েরাও খাচ্ছে, বাট যেটা নিয়ে আমাদের ফেসবুকে রিসেন্টলি একটা ইয়ে হয়েছে, অবশ্য এমন না যে মেয়েরা এখন খাচ্ছে। আমরা যদি গ্রামের দিকে যাই, গ্রামের এখন অনেকে দাদা দাদি নানি আছে যারা স্মোক করে। এটা আমরা যারা ছোট থাকতে শিখছি, যেমন আমি নিজেই দেখছি। আমার হচ্ছে মানে দাদির দিকের কাউকে আমি স্মোক করতে দেখছিলাম খুব ছোট থাকতে, এখন মনে নাই কারে দেখছিলাম। বাট এটা অনেক আগে থেকে আসতেছে, বাংলাদেশের কালচারের সাথে অনেক বেশি ইনহেরিটেড ধূমপানটা। তো এটা এমন না যে আজকে হচ্ছে। তো ধূমপায়ী কারা? সাধারণত ধূমপায়ী তরুণরা হয়, প্রাপ্তবয়স্করা হয়, এরাই। এখন কথা হচ্ছে এটা বানায় কারা কারা? বানায় সাধারণত কমার্শিয়াল স্টেজে, যেমন ব্যাট বানায় বা ব্রিটিশ আমেরিকান টোবাকো বানায়। এখন এই যে বড় বড় কি বলে কর্পোরেট সেক্টর গুলা এটা বানায়, তাদের সাথে জড়িত আবার দুইজন। একটা হচ্ছে যারা ধনিক শ্রেণী, যারা হচ্ছে জমির মালিক, যারা ইন্ডাস্ট্রির মালিক তারা। এখন ইন্ডাস্ট্রির মালিকরা তো টাকা দিচ্ছে না। এখন বানাচ্ছে কারা? বানাচ্ছে কিন্তু আমার উত্তরবঙ্গের কিংবা সিলেটের দিকের
বিশাল বিশাল জমির ওই ক্ষুদ্র ক্ষুদ্র তামাক চাষিরা। এই তামাক চাষিরা দেখতে কেমন? এই তামাক চাষিরা সাধারণত গরিব হয়। এই যে আমার গরিব চাষিরা, এরা আমার একটা স্টেক হোল্ডার। তারপর হচ্ছে আমার একটা স্টেক হোল্ডার কারা? যারা এগুলা কর্পোরেট সেক্টরের লোক আছে তারা, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালিস্টরা। ৩ নম্বরে কারা? ৩ নাম্বার স্টেক হোল্ডার হচ্ছে যারা ধূমপান করতেছে তারা। ৪ নাম্বার কারা? যারা এগুলোর ক্ষতির শিকার হচ্ছে। ক্ষতির শিকার কারা হচ্ছে? যেমন একটা প্রাপ্তবয়স্ক লোক যখন স্মোক করে তার পরিবারের অনেকগুলা মানুষ এটার ক্ষতির শিকার হয়। এই ক্ষতির শিকার হতে গিয়ে তাদের সমস্যাটা কি হয়? সেটা যখন ইনহেল করে একটা বাচ্চার ক্ষতির শিকার হয়, মহিলা যখন যেটা আশেপাশে আছে তারও ইনহেল করার কারণে স্বাস্থ্যগত ঝুঁকি বাড়ে। অর্থাৎ এখানে স্টেক হোল্ডার ৪ জন হয়ে গেছে। বুঝতে পারছি? সবাই কি বুঝতে জি পারছি? ভাইয়া, জি ভাইয়া। আদনান, বুঝছি? জি ভাই, বুঝছি। রিমি, বুঝছি স্টেক হোল্ডারটা? হ্যালো রিমি, বুঝছি? আচ্ছা, সাইমা? জি ভাইয়া, বুঝছি। Okay. এখন আসি জি বিহাইন্ড দ্য ভাইয়া, সিন বুঝছি। সিনারিও। ভাইয়া, বিহাইন্ড দ্য সিন 1 সিনারিও সেকেন্ড। জিনিসটা কি? ভাইয়া হ্যালো? একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বল। ভাইয়া আমরা যদি একটা হচ্ছে আমরা অপোজিশন আর একটা হচ্ছে গভর্নমেন্ট সাইডে, কিন্তু যদি আমরা বলি যে এখন আমরা যে ধরেন ওইটার পক্ষে আছি, পক্ষে হলে কি আমরা স্টেক হোল্ডারের বিপক্ষের জিনিসগুলো কি বলবো নাকি? ওটা তো বললে আমাদের পয়েন্টস কমে আমরা যাচ্ছে এখনো না। আপাতত ডিবেট এখনো আচ্ছা ওভাবে আচ্ছা। ঢুকি নাই। আমরা জাস্ট পিএম এর স্ট্রাকচারটা ও বলতেছি। আচ্ছা আচ্ছা। হয়তোবা কালকে আমি তোদেরকে অ্যালোর স্ট্রাকচারটা বলবো। ঠিক আছে অ্যালোরটা ভাইয়া। বলবো। আপাতত পিএম এসে কি কি করে সেটা বলতেছি। সো এই দুইটা জিনিসকে আমি তো অনেক কথা বলছি বুঝানোর ক্ষেত্রে। সো আমি অ্যাজ এ ডিবেটার হিসেবে আমি যখন হাউসে কথা বলবো তখন কি বলবো? দেখেন মানুষ স্পিকার, আজকে সংজ্ঞায়ন করার পরে আমি এটা বলবো যে দেখেন ম্যাম স্পিকার, সংজ্ঞায়ন শেষে আজকে ক্যারেক্টারাইজেশনে যাচ্ছি। ক্যারেক্টারাইজেশনে আমরা দেখতে পাই কি যোগাযোগ মাধ্যমগুলো কিভাবে কাজ করে। যোগাযোগ মাধ্যমগুলো আমাদেরকে ইনফরমেশনের প্রতি সহজ মানে ইনফরমেশন সহজলভ্যতা করে দিয়েছে, যার কারণে আমরা চাইলে যে কোনো মোমেন্টে যে কোনো ধরনের ইনফরমেশন খুব সহজে পেয়ে যাই। দ্বিতীয়ত, আমরা মনে করি এই সামাজিক যোগাযোগ মাধ্যম কারা ইউজ করে? সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুব তরুণরা ইউজ করে, এবং তরুণরা দেখা যায় কি এটা ইউজ করার সময় এটা দুই ওয়েতে ইউজ করে, খারাপ বা ভালো এদিকে আপাতত যাচ্ছি না, বাট এই দুই ওয়েতে ইউজ করে। কিন্তু সমস্যাটা হচ্ছে এটার মাধ্যমে সবচেয়ে ক্ষতির শিকার কারা হয়? এটার মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয় আজকে কিশোর কিশোরীরা, যারা কিনা স্কুলের বাচ্চারা কিংবা কলেজের বাচ্চারা, যাদের একটা ম্যাক্সিমাম টাইম এখানে চলে যায়, এটা ইউজ করতে চলে যায়। এটা হচ্ছে আমাদের স্টেক হোল্ডার অ্যানালাইসিস। এবার বিহাইন্ড দ্য সিন সিনারিও। বিহাইন্ড দ্য সিন সিনারিও বলতে আমি বুঝাচ্ছি না যে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে জিনিসটা আসলে আমরা লোকচক্ষুর সামনে দেখি না, যেটা আসলে আমাদের সমাজে বাজেভাবে মানে ফাংশন করতেছে। যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিহাইন্ড দ্য সিনারিও বিষয়টা কিরকম? যে সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা প্রবলেম সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমাদের প্রাইভেসির প্রতি অ্যাক্সেস নিয়ে ফেলছে। প্রাইভেসির প্রতি অ্যাক্সেস বলতে কি, আমরা যখন ফেসবুক যখন অ্যাকাউন্টটা খুলি তখন টার্মস এন্ড পলিসি থাকে না একটা, যেখানে লেখা থাকে আই এগ্রি অথবা ডিনাই, রিজেক্ট অল, তিনটা অপশন থাকে। তো আমরা কি করি সাধারণত এত কিছু দেখি, আমরা সুন্দর করে আই এগ্রি অন দ্য টার্মস এরকম টিপ দিয়ে আমরা লগ ইন করে ফেলি। এখন এই যে এগ্রি অন দ্য টার্মস দিয়ে লগ ইন করে ফেলি, তার মাধ্যমে কি হয়, ফেসবুক যেটা কোম্পানি আছে সেটা অর্থাৎ মেটা আমাদের যেই পার্সোনাল লাইফের ইনফরমেশন গুলা, অর্থাৎ আমরা কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কোন রেস্টুরেন্টে যাচ্ছি, অথবা আমরা কি সার্চ দিচ্ছি, এই ইনফরমেশন গুলো সে নিয়ে ফেলে। এই যে সে নিয়ে ফেলতেছে, এই যে বিহাইন্ড দ্য সিন সিনারিও, এই জিনিসগুলো হচ্ছে আমরা বলি বিহাইন্ড দ্য সিন কারণে দোকানে করতে যাচ্ছি, কারণ এই ধূমপানের কারণে আমার যদিও একটা গরিব মানুষ অনেক বেশি উপকৃত হয়, কিন্তু দেখা যায় কি এটার কারণে আমার আহ, যেটা স্বাস্থ্য সেক্টর আছে অর্থাৎ আমার হেলথ সেক্টর আছে, সেখানে আমার গভর্নমেন্ট লাখ লাখ টাকা হচ্ছে ফেলে দিতে হচ্ছে। অর্থাৎ একটা মানুষের সিগারেট খাওয়ার কারণে সে মানুষটা যেমন পরবর্তী বয়সে গিয়ে মেডিকেল সুবিধা নেয়, সেই সুবিধা নিতে গিয়ে সে যেমন লাখ মানে প্রচুর টাকা খরচ করে, একই সাথে তার চারপাশে যে মানুষগুলো থাকে যারা হচ্ছে নন স্মোকার, তারাও কিন্তু অনেক বেশি পরিমাণে স্বাস্থ্য ঝুঁকিতে থাকে, যার কারণে তাদের একটা মেডিকেল এক্সপেন্ডিচার থাকে। এটা হচ্ছে আমার বিহাইন্ড দ্য সিন সিনারিও, অর্থাৎ যে জিনিসটা আমরা চোখের সামনে দেখতে পাই না, বাট যে জিনিসটা ঘটে অ্যাকচুয়ালি। বুঝতে পারছি? দুইটা উদাহরণ দিয়ে বলছি বিহাইন্ড দ্য সিনারিও দেখতে কেমন। এটা হচ্ছে নিজেকে বুঝে নিতে হবে। যেমন এটা আমি ডিবেট করতে করতে আমার মধ্যে চলে আসছে বিহাইন্ড দ্য সিনারিও। এটা আপাতত তোদের নাও আসতে পারে, বাট আমি যদি একটা মোশন দিই
ধর এই সংসদ মনে করে চাইল্ড ম্যারেজ অ্যালাউ করবে অর্থাৎ বাল্য বিবাহ অ্যালাউ করবে। এটার বিহাইন্ড দ্য সিন সিনারিও কেমন হতে পারে? যে কোনো একজন বলতো। হ্যালো, ভাইয়া কোয়েশ্চেনটা একটু আসবেন। বিহাইন্ড দ্য সিন সিনারিও আমি দুইটা জিনিস দিয়ে বুঝাইছি। একটা হচ্ছে তোর এই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রাইভেসির ইস্যুটা দিয়ে, আর হচ্ছে ধূমপানের ক্ষেত্রে স্বাস্থ্যর জায়গাটা দিয়ে। এখন তোদেরকে ভাই আমি বলতেছি বলবো যে চেক করার জন্য তোরা এটা বুঝছিস কিনা যে মোশন একটা এরকম দিল যে এই সংসদ চাইল্ড ম্যারেজ অ্যালাউ করবে, সেক্ষেত্রে বিহাইন্ড দ্য সিন সিনারিওটা বলতে পারবি কিনা? ভাই আমি বলি, হ্যাঁ বল। যেমন বাল্য বিবাহের কারণে কি হয়, যে সমস্যাগুলো আসলে হয়, যেমন একটা মেয়ে যে তার জনবাকলন্দা মানে সে সন্তান যখন প্রসব করে তখন ওই বাচ্চার আহ, পুষ্টি গুণাগুণ অনেক কমে যায়, মানে সে ভালোভাবে বেড়ে উঠতে হ্যাঁ পারে হ্যাঁ, না। গুড ওয়ান। তারপর ওকে, হচ্ছে যে বুঝতে পারছি। ওকে, এতটুকু বললেই চলবে। এটা যদিও ইম্প্যাক্টের সাথে ম্যাচ করে বেশি, বাট না, পেইন নাই বলা যায়। সো এখন কথা হচ্ছে বিহাইন্ড দ্য সিন সিনারিও সবাই বুঝছি না? বুঝছি। তাহলে ডিবেটে জিনিসটাকে ইন্ট্রোডিউস কিভাবে করব? যে ফার্স্টে আসছে সংজ্ঞান শেষ, ক্যারেক্টারাইজেশনে ঢুকছি, ঢুকার সাথে দেয় আমি কি বলতেছি এটা কিভাবে কাজ করে, যে এটা হচ্ছে আমাদেরকে ইনফরমেশন দেয়। তারপরে বলতেছি কি এটার সাথে কারা কারা জড়িত স্যার, এটার সাথে তারা সাধারণত তরুণরা জড়িত, এটার মাধ্যমে ক্ষতির শিকার কারা হচ্ছে, এটার মাধ্যমে হচ্ছে আমার স্টুডেন্টরা বেশি ক্ষতির শিকার হচ্ছে বা কিশোর কিশোরীরা শিকার হচ্ছে। এখন বিহাইন্ড দ্য সিন সিনারিও কি? বিহাইন্ড দ্য সিন সিনারিওতে এরকম হয় যে এটার কারণে আমার প্রাইভেসি অনেক বেশি পরিমাণে অ্যাক্সেস পেয়ে যায় ফেসবুকের মতো সংগঠনগুলা বা যে কোনো ধরনের কোম্পানি, বা ইনস্টাগ্রামের তো সেম, বা আমি টুইটারের মালিকানা দিনকে এক্স না, অর্থাৎ ইলন মাস্কের কোম্পানি হচ্ছে আমাদের প্রাইভেসি গুলা দেখতে পারে, অর্থাৎ যেই অ্যাপটা ইউজ করতেছি সেটার প্যারেন্ট কোম্পানি আমাদের ইনফরমেশন গুলা নিয়ে ফেলে, ব্যক্তিগত জীবনের ইনফরমেশন, যেগুলো আমরা যদি আমাদেরকে কেউ একজন জিজ্ঞেস করতো আমরা সাধারণত শেয়ার করতাম না, কিন্তু এগুলা আমাদের অবগতি আগেই টেকনিক্যালি আমাদের থেকে নিয়ে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে আমার বিহাইন্ড দ্য সিন সিনারিও গেল। এবার আসি ইম্প্যাক্টের ক্ষেত্রে। বিষয়টা হচ্ছে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের লাইফে কি কি ইম্প্যাক্ট রাখতেছে এগুলো বলতে পারি। যেমন আমি বলতে পারি যে এটা আমাদের শুরুতে যেটা বলছিলাম এটা কিভাবে কাজ করে, আমাদেরকে ইনফরমেশন দেয়, এটা একটা ইম্প্যাক্ট হইতে পারে। যে মানুষ স্পিকার এটা আমাদেরকে ইম্প্যাক্ট দেয়, এটা আমাদেরকে স্বাভাবিকভাবে ইনফরমেশনের প্রতি অ্যাক্সেস দেয়। আমরা খুব সহজেই দেখা যাচ্ছে যে অনেকটা বিনা পয়সায় হচ্ছে আমার মানুষের সাথে যোগাযোগ করতে পারতেছি, ক্রাইসিস মোমেন্টে আমরা হেল্প চাইতে পারতেছি, দেখা যাচ্ছে আমরা বন্যার ক্ষেত্রে এটাকে ইউজ করতেছি, আমরা দেখা যাচ্ছে রক্তের জন্য ইউজ করতেছি, আমরা দেখা যাচ্ছে যে কি বলা যায় ব্যবসায়িক কাজে এটাকে ইউজ করতেছি। অর্থাৎ ইম্প্যাক্ট গুলা, অর্থাৎ এটার প্রভাব আমাদের লাইফে কি কি, অর্থাৎ আমরা এটাকে কিভাবে ইউজ করতে পারতেছি, বা এটা আমরা কোন কোন ওয়েতে আমাদের লাইফে এটাকে ব্যবহার করার মাধ্যমে সুবিধা নিচ্ছি, বা এই সুবিধাটা খারাপও বলতে পারিস চাইলে, কোনো সমস্যা নাই। ইম্প্যাক্টটা বুঝছি? হ্যালো, সবাই কি ঘুমাই গেছি? না ভাই আছি তো, বুঝতে পারছি। আসি ভাই আসি। বুঝতে পারছি। ওকে, জি ভাই। ক্যারেক্টারাইজেশন অনেক কথা বলে ফেলছি বুঝাইতে গিয়ে, কথা হচ্ছে ডিবেটে কিভাবে জিনিসটা হয়। আমি শুরু থেকে আসতেছি, প্রথম থেকে। ধন্যবাদ মাস স্পিকার, আজকের এই সংসদে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে। মাস স্পিকার, আজকে যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে এই সংসদ মনে করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যান করা উচিত। এই সংসদ বলতে উন্মুক্ত সংসদ বোঝাচ্ছি, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে আমরা সেই সকল মাধ্যমকে বোঝাচ্ছি যেগুলো ইউজ করার মাধ্যমে আমরা একে অপরের সাথে ইলেকট্রনিক মিডিয়াতে যোগাযোগ করি, এবং যেমন হচ্ছে আমরা ফেসবুক, আমরা ইনস্টাগ্রাম, আমরা টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলোকে বুঝিয়ে থাকি। স্পিকার, আজকে যখন সংজ্ঞান শেষ করি তখন আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম জিনিসটা কি, অর্থাৎ এটার ক্যারেক্টারাইজেশন অনেক বেশি প্রয়োজন পড়ে। স্পিকার, আমরা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে যে সবগুলাকে দেখি, এই যে ইনস্টাগ্রাম, ফেসবুক, সেগুলা সাধারণত কিভাবে কাজ করে, এগুলো আমাদেরকে উইদাউট ফিল্টার আমাদেরকে ইনফরমেশনের প্রতি অ্যাক্সেস দেয়, অর্থাৎ আমরা চাইলেই যে কোনো ইনফরমেশন খুব দ্রুত সময়ে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি। এবং এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যেগুলো আছে এগুলো আসলে কারা ইউজ করে? এগুলো সাধারণত তরুণরা ইউজ করে, এগুলো সাধারণত আমার যারা প্রাপ্তবয়স্ক আছে তারা ইউজ করে। কিন্তু কথা হচ্ছে এগুলোর মাধ্যমে আসলে কারা বেনিফিটেড হয়? এগুলোর মাধ্যমে আমরা সামগ্রিকভাবে সবাই বেনিফিটেড হলেও কিছু পরিমাণ মানুষ আসলে দিন শেষে ক্ষতির শিকার হয়। এই ক্ষতির শিকার হয় সাধারণত কারা? যদিও সামগ্রিকভাবে সবাই কম বেশি ক্ষতির শিকার হয়, কিন্তু আজকের আমরা মনে করি সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয় আজকে আমাদের স্টুডেন্টরা বা আমাদের
অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ টিনেজ লাইফ পার করতে থাকা এই ধরনের ছেলেরা যাদের হাতে আমরা সাধারণত এই সব ধরনের অ্যাপ গুলাকে অ্যাভেলেবেল করে দিয়েছি। এরপরে আমরা কি দেখতে পাই মানুষ বিজ্ঞান এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আসলে কিভাবে কাজ করে। এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যখন আমরা দেখে যাই অ্যাকাউন্ট খুলতে যাই তখন তারা প্রাইভেসি আমাদের থেকে আমাদের অজান্তে হাতিয়ে নেয় কিংবা আমাদের প্রাইভেসি গুলো তাদেরকে আমরা দিয়ে দিই, তারা যে কোনো ধরনের ইনফরমেশন আমাদের থেকে নিয়ে নেয়। এছাড়া এই ধরনের সামাজিক মাধ্যমগুলো আমাদের লাইফে কিভাবে ইম্প্যাক্ট রাখে, এই ধরনের সামাজিক মাধ্যমগুলো আমাদের লাইফে এভাবে ইম্প্যাক্ট রাখছে যে আমরা খুব সহজে যে কোনো ক্রাইসিস মোমেন্টে কল করতে পারি, অর্থাৎ মানুষকে জানাতে পারি যে আমি কোনো বিপদে আছি। দ্বিতীয়ত ন্যাশনাল যখন ক্রাইসিস দাঁড়ায় যেমন বন্যা ভূমিকম্প তখন খুব সহজে হেল্প চাইতে পারি। ৩ নাম্বার মানুষ বিজ্ঞান সেটা হচ্ছে এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলা একটা সরকারকে অনেক বেশি চেক এন্ড ব্যালেন্সে রাখে, অর্থাৎ আপনি চাইলে গভর্নমেন্টকে যে কোনো জায়গায় যে কোনো মোমেন্টে প্রশ্ন করতে পারেন, আপনার কোনো একটা মিডিয়া বা সংবাদ মাধ্যমের দরকার পড়ে না। এছাড়া এই ধরনের সামাজিক মাধ্যমের মাধ্যমে আমরা ভুল ইনফরমেশনও প্রোভাইড করে থাকি সাধারণত। এই হচ্ছে আমার ক্যারেক্টারাইজেশন শেষ। এটা কিন্তু আর্গুমেন্ট না, এতটুকু বুঝছি। জি ভাইয়া। মানে আমি বলতে গেলে একটা ডিবেটের 1 মিনিটের স্পিচ দিছি, এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, এতটুকু ক্লিয়ার থাকলে আজকে কি এতটুকুতে ক্লোজ করব, কারণ আরো সামনে গেলে হচ্ছে আমার কাছে মনে হয় না সবকিছু মাথায় নিতে পারবি। কি বলে সবাই? আপনার সময় থাকলে নিতে পারেন ভাই। আমার কাছে মনে হয় আমরা প্রায় 11:15 তে শুরু করছি, এখন 12:08 বাজে। সো আধা ঘন্টার বলছিলাম, প্রায় আধা ঘন্টার চাইতে এক্সটেন্ড করে ফেলছি। এতটুকু থাক। আজকে কি কি বলছি তাইলে? মোশন উত্থাপন করে কে আসে? পিএম এসে উত্থাপন করার পর সংজ্ঞায়ন করে, সংজ্ঞায়নের পর ক্যারেক্টারাইজেশন চলে যায়। ক্যারেক্টারাইজেশন কিভাবে কাজ করে এটা দেখাইলাম। কালকে দেখাবো হচ্ছে ক্যারেক্টারাইজেশনের পর ফ্রেমিং এর পর হচ্ছে আর্গুমেন্টেশন। ঠিক আছে, আমরা একটা একটা করে যাই। ভাইয়া আমার একটা আচ্ছা কোয়েশ্চেন ভাইয়া। ছিল। হ্যাঁ, কার কোয়েশ্চেন? আমি ভাইয়া দিবা হ্যাঁ বল। এখানে মানে সবার লাস্টে আপনি বলছেন হাউ ইট ওয়ার্কস, মানে এইটা নিয়ে বলবো, বাট হচ্ছে ইমপ্যাক্টের পরে কি এটা কিভাবে আসে, মানে হাউ ইট ওয়ার্কস এটা হচ্ছে আপনার স্টেক হোল্ডার ওইখানে যায় না, মানে মানে আমি এখানে কোনো মানে তুই বলতে চাচ্ছস মানে আমি একটা জিনিস বলি, এখানে 4টা বিষয় লিখছি না, এমন না যে 4টা একটার পর এক, মানে ফার্স্টে স্টেক হোল্ডার দিব বা ফার্স্টে হাউ ইট ওয়ার্কস দিলাম, এরপর ইমপ্যাক্ট দিলাম, এরপর বিহাইন্ড দ্য সিন দিলাম, এরপর স্টেক হোল্ডার। বিষয়টা এরকম না। তুই বেস্ট থিং হয় প্রথমে হচ্ছে হাউ ইট ওয়ার্কস দিলে, তারপরে স্টেক হোল্ডারে দিলে, এরপর হচ্ছে বিহাইন্ড দ্য সিন, এরপর ইমপ্যাক্ট। এই 4টা দিয়ে হচ্ছে মোটামুটি ক্যারেক্টারাইজেশন বলা যায়। বাট ক্যারেক্টারাইজেশন জিনিসটা অনেক বৃহৎ একটা টার্ম, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে এরকম। ক্যারেক্টারাইজেশন হচ্ছে আমি আবিদ মানুষটা দেখতে কেমন বা আমার মানুষটার চরিত্র কেমন, এই জিনিসটা বলাটা। অর্থাৎ এখানে হতে পারে যে আবিদের গায়ের কালার কিরকম, আবিদের বয়স কত, আবিদ কোন দেশের মানুষ, আবিদের ছোটবেলা কিভাবে কাটছে, আবিদের বড়বেলা কিভাবে কাটছে, আবিদ কি কি খেতে পছন্দ করে, আবিদ কি কি কোথায় কোথায় যেতে পছন্দ করে, এই ধরনের সবকিছু। অর্থাৎ ক্যারেক্টারাইজেশন একটা শব্দের পুরা ওভারভিউ দেয়। সো যেমন আমি যদি বলি আমার আমি মানুষটা কেমন, এখানে যখন আমি বলতে যাব তখন শুধুমাত্র আমার চয়েস, ডিসলাইক, লাইক এগুলো আসবে না, একই সাথে এটাও আসবে যে আমি মানুষটা কিভাবে বেড়ে উঠছি, আমি মানুষটা কিভাবে সমাজে ইমপ্যাক্ট রাখতেছি, আমি মানুষটার কারণে কি কি মানুষ ক্ষতির শিকার হচ্ছে বা কি কি মানুষ উপকারের শিকার হচ্ছে, আমি মানুষটার আরো কি কি গ্রো করা উচিত, মানে ওভারঅল সবকিছু। এখন কতটুকু তুই টানবি এটা তোর উপর। পুরা ডিবেটটা যদি মানে পিএম এর কাজটা আমি মনে করি ব্যক্তিগতভাবে, আমি এতদিন ধরে ডিবেট যেহেতু করতেছি, আমার কাছে মনে হয় পিএম এর সবচেয়ে বেশি সময় দেওয়া উচিত ক্যারেক্টারাইজেশনে। অর্থাৎ আমি পার্সোনালি যখন পিএম এ যাই আমি ক্যারেক্টারাইজেশনে প্রায় 2 থেকে 3 মিনিট খাই। আমি 2 থেকে 3 মিনিট পুরা ডিবেটটা সাজাই দিয়ে আসি। কারণ পিএম যখন পুরা ডিবেটটাতে পুরা সিনারিওটা বলে আসে তখন অপোজিশন এসে স্ট্রাইক করতে পারে না, অপোজিশন চাইলেই বলতে পারে না যে এটা ভুল। মানে অপোজিশনের জন্য অনেক বেশি টাফ হয়ে যায় ডিল করা। সো ক্যারেক্টারাইজেশন যে কোনো কিছু মানে তুই এটা নিয়ে যা যা মনে করিস সব আসবে, কিন্তু আমি বেসিক্যালি 4টা জিনিস তোকে ইজি করে দিছি আর কি। এই 4টা জিনিস মনে করে একটা ডিবেটকে সাজানো। যেমন আমি যদি বলি যে এই সংসদ মনে করে চাইল্ড ম্যারেজকে অ্যালাউ করা উচিত, তখন চাইল্ড ম্যারেজ দেখতে কেমন, চাইল্ড ম্যারেজের স্টেক হোল্ডার কারা, যেমন চাইল্ড ম্যারেজ দেখতে কেমন বলতে চাইল্ড ম্যারেজ আসলে কি হয়, একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বা অপ্রাপ্ত বয়স্ক ছেলেকে বিয়ে দেওয়া হয়, যেখানে স্টেক হোল্ডার হচ্ছে একটা শিশু বা যে যার বয়স সাধারণত 8 বছর 9 বছর হতে পারে,
যেখানে স্টেক হোল্ডার থাকে তার পরিবার, যে ছেলেটা বিয়ে করতেছে তারা, এবং এখানে বিহাইন্ড দ্য সিন সিনারি হচ্ছে যৌতুক, বিহাইন্ড দ্য সিন সিনারি হচ্ছে মেয়েটার স্বাস্থ্য, বিহাইন্ড দ্য সিন সিনারি হচ্ছে মানে প্রিম্যাচিউর ডেথ, অর্থাৎ বাচ্চা জন্মদান করতে গিয়ে মারা যাওয়া। ইম্প্যাক্ট কি? ইম্প্যাক্ট হচ্ছে আপনি আপনার সমাজের একটা ক্রুশাল একটা জিনিসকে হারাই ফেলতেছেন। কেমন? একটা মেয়ে যখন শিক্ষিত হয়ে বড় হয়, তার লাইফ, সে একটা পরিবারকে যে পরিমাণ সার্ভিস দিতে পারবে, সে তার সমাজকে যে পরিমাণ সার্ভিস দিতে পারবে, সেটা আপনার বাধাগ্রস্ত হয়। এই বাধাগ্রস্ত হওয়ার জন্য আমরা মনে করি চাইল্ড ম্যারেজের একটা বড় রকমের ইম্প্যাক্ট আছে। এটাই, মানে আমি বুঝাইতে পারছি কিনা বিষয়টা? জি ভাইয়া। মানে খুব সংক্ষেপে বলছি। আদিবা, বুঝছি? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে কি, তুই মনে হয় ইম্প্যাক্ট আর হাউ ইট ওয়ার্কস দুইটা সেম মনে হয়েছে তোর কাছে, রাইট? হ্যালো? না, মানে ইমপ্যাক্টের পরে হাউ ইট ওয়ার্কস মানে এটা কিভাবে বলতাম, মানে ফেসবুক আমাদের লাইফে কি ইমপ্যাক্ট ফেলে এটা বলার পর হচ্ছে মানে বললাম আমার মানে ফেসবুক আমাদের অনেক ক্ষতি করে, এরপরে আবার হাউ ইট ওয়ার্কস এটা মানে বুঝি না, মানে হাউ ইট ওয়ার্কসটা মানে আগে দিব কিনা এটা জিজ্ঞেস করছি। না, মেইন জিনিস হচ্ছে ইম্প্যাক্ট সবার আগে শেষে বলবো। আমাদের লাইফে ক্ষতি করে, এটা তো ইম্প্যাক্ট, রাইট? ভালো করে খারাপও করে, ভালো খারাপ দুইটাই তো ইম্প্যাক্ট। কিন্তু আমি সবার শুরুতেই চলে যাব এটা হাউ ইট ওয়ার্কস, অর্থাৎ মেকানিজম, এটা কিভাবে ফাংশন করে। ফেসবুকের ফাংশনিংটা কিরকম? ফেসবুক, আমি শুরু থেকে বলতেছি, ফেসবুক ফাংশন করে এইভাবে যে সে আমাদেরকে ইনফরমেশন দেয়। এই ইনফরমেশনটা সে যখন দেয়, সে ফিল্টার ইউজ করে না। এই ফিল্টার ইউজ করে না করার কারণে, এই যে ফিল্টার সে ইউজ করে না, এই ইনফরমেশন গুলো আসলে কারা দেয়? ইনফরমেশন গুলো আমি দিচ্ছি। আমি কে? আমি তরুণ। আমি তরুণ যখন ইনফরমেশন গুলা দিই, সেটা সমস্যাটা কি হয়ে দাঁড়ায়? অর্থাৎ খেয়াল করে দেখ, আমি প্রথম কথা কি বলছি, যে ফেসবুক আমাকে ইনফরমেশন দেয়। এটা হচ্ছে কি হাউ ইট ওয়ার্কস, অর্থাৎ এটার মেকানিজম। এরপরে কি বলতেছি, এই ইনফরমেশন কে দেয়? আমি তরুণ ব্যক্তি দিচ্ছি। এটা হচ্ছে কি স্টেক হোল্ডার। এরপরে আমি এই লোকটা যখন দিচ্ছি, সে দুই ভাবে দিতে পারে। এক, যাচাই বাছাই না করে ইনফরমেশন ফেসবুকে ছাড়তে পারি, অথবা যাচাই বাছাই করে ছাড়তে পারি। যাচাই বাছাই করে ছাড়লে কি হয়, আমার ইম্প্যাক্টটা গুড হয়, অর্থাৎ আমি যে ধরনের গোল অ্যাচিভ করতে যাচ্ছি সেটা অ্যাচিভ হয়। কিন্তু আমি যদি যাচাই বাছাই না করে ফেসবুকে দিয়ে দিই, সমস্যাটা কি হয়, সেটা মিস ইনফরমেশন হিসেবে চলে যায়। অর্থাৎ গুজব, অনেকটা আমাদের ফেসবুকে কিছুদিন আগে আমাদের যখন ছিল গুজবে কান দিবেন না, এ কথা ছড়াইতো না, ওইটা হচ্ছে খারাপ জিনিসটা। তো এটা ইম্প্যাক্ট দুইটা, একটা হচ্ছে গুজব ছড়ায়, আর একটা হচ্ছে গুজব ছড়ায় না। এখন বিহাইন্ড দ্য সিন সিনারিও, হাউ ইট ওয়ার্কস, ইম্প্যাক্ট আর স্টেক হোল্ডারের ভেতর, মানে আরো বাইরের জিনিস, এমন একটা জিনিস যেটা হচ্ছে আউট অফ দ্য বক্স জিনিস। যেমন প্রাইভেসি নিয়ে কথা বলছিলাম আমি। এছাড়া তুই বলতে পারিস যে যে এখানে আসলে শুধুমাত্র ফেসবুক আসলে আমাদের প্রাইভেসি ছিন্ন করে না, রাদার এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এইখানের অ্যালগোরিদম গুলো এমন ভাবে তৈরি করা যাতে আমি যেটা পছন্দ করি সেটাই সে আমাকে দেয়। যার কারণে সমস্যা হয়ে যায়, আমি একটা মানুষ শুধুমাত্র আমার পছন্দ অপছন্দের বেসিসে ডিসিশন নেওয়া শুরু করি। এটা হচ্ছে তখন বিহাইন্ড দ্য সিন। বুঝতে পারছি? মানে আমি দুই লাইনে জিনিসটা বোঝানোর ট্রাই করছি আর কি। আদিবা, এখন বুঝছি? জি ভাই, বুঝতে পারছি। মানে ক্যারেক্টারাইজেশন জিনিসটা এরকম বলতে পারো যে আমরা ধর পিবি ইকুয়ালস টু এনআরটি বলি না, এটা কি আদর্শ গ্যাসের সূত্র? এখন পি, এখানে পি কি চাপ, ভি কি ভলিউম, এন কি মোল নাম্বার, মোল নাম্বার, তারপর আর কি আদর্শ গ্যাসের কনস্ট্যান্ট ধ্রুবকটা, টি কি টেম্পারেচার, এগুলো হচ্ছে সংজ্ঞায়ন। কথা হচ্ছে পিবি ইকুয়ালস টু এনআরটি আমরা কোথায় ইউজ করি, কোন টার্মের ক্ষেত্রে ইউজ করি, অর্থাৎ আমাদের যে স্বীকার্যগুলো আছে আদর্শ গ্যাসের, ওগুলো হচ্ছে ধরে নে ক্যারেক্টারাইজেশন। বুঝতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। বাকিদের কোনো সমস্যা আছে আজকের এই পুরা জিনিসটা নিয়ে? না ভাইয়া। আচ্ছা, আমি সিয়াম, সাদিয়া, রিমি, সাইমা, এই মানে চারজনকে জিজ্ঞেস করতেছি, মানে আজকের টপিক গুলো বুঝার সময় কি মানে তোদের কাছে মনে হয়েছে ভাই আরেকটু ইজি করে বোঝানো উচিত, বা ভাই অনেক লেন্দি হয়ে গেছে? মানে যে কোনো ধরনের নেগেটিভ সমালোচনা করতে হবে, মানে গুড কিছু বলা যাবে না। তোদের কাছে কি মনে হয়েছে ভাই এই জায়গায় এভাবে করলে বেটার? এনিওয়ান? না ভাইয়া, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই যখন টপিকটা দেওয়া হয় ওই টপিকের উপর বেস করে স্টেক হোল্ডার, বিহাইন্ড দ্য সিন এগুলো চিন্তা করাটা টাফ। ভাই তোদের ফ্রেশার্স কাপের সময় তাৎক্ষণিক। আমি আছি, তোদেরকে মানে
মানে হেল্প করার জন্য আমি থাকবো, এটা নিয়ে পেন নাই। ওইখানে সামনাসামনি থাকবো না, তোদেরকে গ্রুপে হচ্ছে সবকিছু হেল্প করে দিব। বাট কথা হচ্ছে তোদেরকে আমি চাচ্ছি হচ্ছে আহ মানে ইচ এন্ড এভরি টপিক ভেঙে ভেঙে ধরে দেখানোর জন্য। ধর তোদেরকে বোঝানোর সময় অনেক জিনিস আমি নিজেও রিকল করার ট্রাই করতেছি। এখন আজকে তোদেরকে যেমন হচ্ছে ফার্স্ট সেশনে মানুষ কি করে, এই সবগুলোতে ডিরেক্ট বলে ফেলে, পিএম কি করে, মোশন উত্থাপন করে, ক্যারেক্টারাইজেশন করে, এরপর আর্গুমেন্টেশনে যায়, এরপরে ফ্ল্যাগ পোস্টিং করে, এইসব বলে বলে লিখাই ফেলে। কিন্তু আমি চাচ্ছি না ওভাবে গেলে হচ্ছে তোরা প্রত্যেক জিনিস ধরতে পারবি না। সো আমি হচ্ছে প্রত্যেক জিনিস ডিবেটে আমি কোন কোন লাইন ইউজ করি ওইটাও সহ দেখাচ্ছি। এইটাতে মানে তোদের কাছে কি মানে পেইন মানে মনে হচ্ছে যে ভাই এই জিনিসটা আপনি বলতেছেন কারণ আপনি অনেকদিন ধরে ডিবেট করছেন, কিন্তু আমরা কেমনে বলবো, এটাই তো রাইট? জি ভাই এমনটাই। এমনটা হলে আমি সিম্পলি বলি, ধর বিষয়টা হচ্ছে মোশনকে কখনো কঠিন ভাবে নেওয়ার দরকার নেই। ধর আমরা ফ্রেন্ডরা গসিপ করি না, ধর গতকাল তুই খেলা দেখছস কার, বার্সেলোনার সাথে ধর অ্যাটলেটিকো মাদ্রিদের। এখন ওই খেলায় তুই খেলাটা দেখছস না, ওই খেলাটা নিয়ে তোর একটা পারসেপশন আছে না, তোর একটা চিন্তা আছে না, তুই বন্ধুর সাথে গল্প করস না, জি ভাই করছি। তুই বলস না যে ভাই মেসি গতকাল 2টা গোল দিছে, 2টা গোল কিভাবে করছে, সে অ্যাসিস্ট দিছে, অ্যাসিস্ট করছে একটা, আরেকটা হচ্ছে সে ডিরেক্ট নিজে গোল দিছে। এখন কথা হচ্ছে সে অ্যাসিস্ট কেমনে দিছে তুই এটাকে এক্সপ্লেইন করস না। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, তুই যা মনে করস তা বল, এখানে কোনো বাধা নাই। তোর যা মন চাই ধর, বিষয়টা হচ্ছে তোর ফ্যামিলিতে কোন একটা ইস্যু যখন রাইজ করে তুই তোর মতামত শেয়ার করস না। এই ক্যারেক্টারাইজেশনের বিষয়টা হচ্ছে বা সংজ্ঞায়ন তো ইজি, ক্যারেক্টারাইজেশনের বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে আমি আমার মতামত দিচ্ছি, আমি কি মনে করি, এটাই, আর কিছু না। আমি 4টা জিনিস দিছি যাতে তোদের বুঝতে সুবিধা হয়। কিন্তু তোদের যদি আহ তুই যখন কোনো মতামত শেয়ার করিস কাউকে, খেয়াল করে দেখবি তুই যদি খুব প্রিসাইসলি অর্থাৎ ভেঙে ভেঙে কাউকে মতামত শেয়ার করিস, তখন দেখবি হচ্ছে তুই আহ খুব কি বলবো এই 4টা জিনিসের মধ্যে জিনিসগুলোরে ফেলিস। মানে খেয়াল করে দেখিস তুই যখন তোর বন্ধুর সাথে খুব ডিপ কোনো কনভারসেশন করিস তখন ভেঙে ভেঙে বলিস। মানে বিষয়টা আসলে কারা বলতে পারে আমি বলি, এখানে কারা কারা প্রেম করস তো জানি না, বাট আমি খেয়াল করছি যে যখন পোলা একটা মাইয়ারে কিছু বুঝায়, সে দেখায় সে আসলে অনেক জ্ঞানী বংচং। তো এই জ্ঞানের হিসাব দেখাইতে গিয়ে সে কিন্তু খুব প্রিসাইসলি জিনিসগুলো বলার ট্রাই করে, মানে একটা ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য। তো জিনিসটাকে অনেকটা এভাবে ধরতে পারো যে আসলে তুই তোর জাজের সামনে ইমপ্রেশন ক্রিয়েট করতেছস, যে তুই আসলে জিনিসটা কতটুকু জানিস। বুঝতে পারছি? জি ভাইয়া বুঝতে পারছি। এটা আরো ভালো বলতে পারবে আমাদের মিনাস। মিনাস আসোস নাকি বাথরুম থেকে বাইরে হস নাই? ভাইয়া রাব্বিও পারবে, একদম মেয়েদেরকে গোল মিটিং করে বসায় বসায় পড়া বোঝায় ভাইয়া। হ্যাঁ রাব্বি পারবে, রাব্বি তো কি বলতাম অলরাউন্ডার। অলরাউন্ডার। শিশির পারবি না তুই? মিনাস মনে হয় বাথরুমে হাঁকতেছে এখনো। এই মিনাস বাইরে হইছস? এই কেউ মিনহাসকে একটা কল দিয়ে জিজ্ঞেস করতো এ কই। ভাই থাক, ওয়াশরুমে আছে। এখনো পাউডার বেচারা। আর কে কে আছে? আচ্ছা বাকিদের কি অবস্থা, বন্ধে কেমন কাটতেছে? ডিভিড নিয়ে তো অনেক কিছু বললাম, কার ভাইয়া আমার তো মনে কেমন হচ্ছে লাগছে? আসছি 18 তারিখে, চোখ বন্ধ করলাম আজকে 21 তারিখ হয়ে গেছে, আবার 22 তারিখও হয়ে গেছে মনে হয় এখন। এই রিমি, সাদিয়া, সাইমা কেমন লাগতেছে লাইফের প্রথম কি বলা যায় বাড়ি থেকে দূরে? ভাইয়া আমি ঢাকায় আসছি অপারেশন করানোর জন্য। কি করানোর জন্য অপারেশন? জি ভাইয়া। কিসের, কি হয়েছে আবার? ভাইয়া গলায় একটা টিউমার হয়েছে, ওইটা কি অপারেশন করাইতে হবে। নেইলা। তো দোয়া রইলো তাইলে। অপারেশন ডেট কবে? ভাইয়া রবিবারে সব রিপোর্ট জমা দিলে তারপরে ডাক্তার ডেট দিবে। ও, এটা কি মেজর কিছু নাকি খুব দ্রুত সেরে যাবে অপারেশন করলে এরকম?
ভাইয়া ডক্টর বলছে তেমন মেজর না, তাড়াতাড়ি অপারেশন করে ফেললে সুস্থ হয়ে যাবো বলছে। ইন্টারনাল নাকি মানে বাইরে? থাইরয়েড ভাই, থাইরয়েডের লেফট লোবটা বেড়ে গেছে আর কি। ও, তাহলে তো সমস্যা আছে। যাই হোক, সাবধানে থাকিস। আচ্ছা, আর কে কে আছে? সাদিয়া কি আছিস? হ্যাঁ ভাইয়া আছি। বুঝতে কোনো সমস্যা ছিল? না ভাইয়া, ঠিক ছিল। আপনার বুঝতে কোনো সমস্যা ছিল? মশার ভেতর থেকে বাইর তো হইতে পারছ না তুই? না ভাই, বাড়িতে চলে আসছি, এখানে কোনো মশারি নেই। তুইও কি বাথরুমে? না ভাই, হচ্ছে পেঁয়াজ কাটতেছি, ডিম ভাজি করবো। তো এরকম একো হচ্ছে কেন? ভাই মিনাস তো ফোন ধরে না। তুমি আজকে আমাকে ডিস্টার্ব করতেছিল, আপনি যতবারই ডাকেন ততবারই ডিস্টার্ব করে, বুঝলাম না। ও মিনাস আসছিস? মিনাস, মিনাস এতক্ষণ বুকে হাত থেকে বলতো তুই এতক্ষণ ছিলি? ভাই আমি ছিলাম, শেয়ার করে বলতেছিলাম, তুমি ছিল, আমার ওয়াইফাই ডিস্টার্ব করতেছিল ভাই। যতবার আপনি কল তোর করতেন ওয়াইফাই ডিস্টার্ব করতেছিল নাকি? যা নাকি ধরে নিলাম। চালনারই ডিস্টার্ব করতেছিল? জি ভাই, ঠ্যাং গুলা অনেক দূরে দূরে টাঙায় রাখছস তো, এই জন্য সমস্যা। তোর শখের বেড়িগুলা ডিস্টার্ব করতেছিল না? আরে না ভাই, এগুলো আমার নাই, এগুলো আছে রাব্বির। এতদিন পর বাড়িতে গেছে, একটা পুকুর ঘাটে, একটা কোথায় এই। আচ্ছা এটা বলতো, আজকে তারাবি নামাজ পড়তে গিয়ে তুই ডাব চুরি করছস কিনা? না ভাই, ডাব চুরি করি নাই, এখন ডাব গাছ নাই ভাই আমাদের এদিকে, এমনি ভুট্টা চুরি করার প্ল্যান। আচ্ছা, সিয়াম চুরি টুরি হচ্ছে? ভাই আমি চুরি করি নাই, তবে চুরি করা জিনিস বন্ধুদের সাথে আজকে খাইলাম। কলা কলা যেন কই থেকে নিয়ে আসছে চুরি কেটে, ভাই এটা মিলে মিশে খাইছি। আরে তাহলে তোদেরকে নিয়ে ভার্সিটিতে আম চুরি করা লাগবে, এখনো যদি আম গাছ দেখি নাই কোথায়। ভাই আমি তো ঘর থেকে বাইরে বসে রয়েছি বারান্দার মধ্যে, আমার আম্মু বলে এত রাত্রে কিসের ক্লাস, কি করি আমাদের বাড়িতে যে নেট নেট নাই, নেট নাই যে এই জন্য বাইরে বসে বসে শুনতেছি আর কি। আম্মু বলে হেডফোন লাগে কি করস তুই বাইরে। আমার বদলতে তোদের আব্বা আম্মা বলতে পারতেছে যে বাইরে আমাদের পোলাপান কি সিরিয়াস, রাতের 12টা পর্যন্ত পড়ালেখা করে। না ভাইয়া, আমার আম্মু তো বলতেছে বাসায় পড়ালেখার নাম নেই, এখন আসছে ক্লাস করতে। আল্লাহ, এই কার সাথে কথা বলা হয় নাই? জহির সরকার। আচ্ছা আঞ্জুমান, আঞ্জুমান দিনকাল কেমন যায়? আছে না গেছে? এটা ব্যস্ত হয়ে গেছে। কোথায় ব্যস্ত হয়েছে বলা যাবে? কি বলস মিনাস? রেসপন্স নাই। ভাই শিশিরে মনে হচ্ছে কিছু বলবে, শিশিরের মন। শিশির, আমি কি বলতাম, সারা রাত জেগে আছি, চাইলে নক দিতে পারো, পেইন নাই। ভাই শিশির কাজকে বলার সুযোগ করে দেন, আজকে সুযোগ। শিশির কি বলতে যাচ্ছিস বলে ফেল, মিনাস জানতে যাচ্ছে তোর থেকে। শুধু আমি না ভাই, সবাই জানতে চাই শিশির কি বলতে চাই, আজকে বলার সুযোগ আছে। কিরে, এ লেম হয়ে যাচ্ছে, কিছু বলা না বলা। জি ভাই, আমরা সবাই আপনাকে অনেক বেশি ভালোবাসি। এই যে আপনি ছুটির মধ্যে যে না না না, সবাই না, সবাই না, সবাই হলে সমস্যা, সবাই হলে সমস্যা। অ্যাজ এ ব্রাদার, মানে ভাই হিসেবে ভাই। হ্যাঁ ঠিক আছে। আর তেল মারিও না শিশির। এত কষ্ট করে ক্লাস নিলেন, আপনার তো অন্য কাজও থাকতে পারতো, আপনি অন্য কিছু করতে পারতেন, আপনি এত কষ্ট করে আমি কিছু করি না, আমি শুধু সারাদিন লেডি থাকি, ঘুমাই থাকি। ভাইয়া শিশিরকে ডেকে এখন উল্টা হয়ে গেছে, এখন আপনার দিকে চলে গেছে। বাদ দে, বেচারার কেউ নাই। মিনাজের মতো চারটা থাকলে বেচারার কিছু হইতো না। ভাই আমি শিশিরের মতো। মিনাস শিশিরে কিছু ছুড়ে মার। বুঝছস মিনাস, তোমার তো সবই। ভাই এগুলো রাব্বির আছে, রাব্বির মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব দিকে। এই বেটা রোজার মাস কি বলিস? রাব্বি সিয়াল না?
এই জন্যই রাব্বি রিপ্লাই দেয় না ভাইয়া, মেসেজ দিলে ৩-৪ ঘন্টা পর রিপ্লাই আসে, মানে কোনো রিপ্লাই দেন না। এই আমি 3 ঘন্টায় ঘুমাই, আমি কেমন রিপ্লাই দেবো তোরে? তুই মেয়েদের আচ্ছা, সাথে তোর মেসেজ চোখ করিস লাল তাই হয়ে থাকে মানে মানে একটা মানুষ যদি মানে সারাদিন ঘুমায় বা তাইলে কি সে মানুষটার চোখ লাল হয়ে থাকে? তুই খাস কি? না ভাই, এক একজন এক ঘন্টা করে সময় দেয়, এগুলোর জন্য তো চোখ লাল হয়ে থাকে। ভাইয়া রাতে ইনা মিনা টিনা সবাইকে ঘন্টা ঘন্টা সময় দিতে হয় না? হিনা মিনা টিনা ভালো নাম দিছ। না ভাই, আজকে আমার 12:30 বাজছে, নাহলে তো আমি 11টা দিয়ে ঘুমাই যেতাম। আচ্ছা, আমরা মনে হয় শেষ করে দিই, কি বলিস? সবার বাসায় চিল্লাচিল্লি করবে আবার পরে দিই। আচ্ছা, লাস্ট থিং একটা সবার থেকে জিজ্ঞেস করি, আমাদের কি 11টার টাইমটা ঠিক আছে নাকি এর এর আগে আরেকটু আগে করলে বেটার হয়? কারণ 12টা পর্যন্ত এক্সটেন্ড করাটা ঠিক হবে না। না ভাই জি 11 ভাই, টাইমই আরেকটু ঠিক আগে আছে। করলে ভালো হয়। না ভাই, না আমার ভাই, জন্য 10টা বা 10:30 থেকে করেন। আর ভাই, না আমরা ভাই, গ্রামে থাকি, ভাই আমাদেরও বুঝতে 10:30 হবে। পরে শুরু করে দিলে মনে হয় ভালো হবে। 10:30 আঞ্জুমান কি আছে না গেছে নাকি ভাইয়া ব্যস্ত? এই মাইয়া নাই, গেছে গা। ভাই মিনাজের মতো নেটের সমস্যা ভাই। মিনাজের মতন নেটের সমস্যা, রাইট? আরো দাও গ্রামে ওয়াইফাই। আচ্ছা, আদি ভাই কিছু বলবি? সাইমা, কোন টাইমে দিলে ভালো হয়? হ্যাঁ 11টার আগে হলে ভালো হয়। 10:30 ওকে, তাহলে হচ্ছে কালকে হচ্ছে 10:30টার দিকে দিব। এটাই ফিক্সড। আর আজকে যেরকম আগাইছি এরকম প্রত্যেকটা জিনিস ডিবেটে কিভাবে ইমপ্লিমেন্ট করতেছি এভাবে বলবো নাকি হচ্ছে দ্রুত যাব একটু লাস্ট? না ভাই ভাই, ভেঙে ভেঙে পড়াইলে বুঝাইলে ভালো হবে, দ্রুত না গিয়ে। ভাই এখানে পড়াচ্ছি না ভাইয়া তোদেরকে, ডিটেলস দিলেই ভালো হয়। পড়াচ্ছি না, কোনো কিছু পড়াচ্ছি না এখানে। মানে যেটা বোঝাচ্ছেন আর কি, এভাবে আস্তে আস্তে বুঝাইলে ভালো হবে ভাই। আমি চাই কি জানো, আরেকটা কাজ চাইছি করলে কেমন হতো যে আমরা সবাই মানে আপনার কাছ থেকে এটা শিখলাম, শেখার পরে আমরা নিজেরাই যেমন আপনি সিলেক্ট করে দিলেন যে আমরা 3 জন এক সাইডে মানে গভর্নমেন্টে অপোজিশনে, এইভাবে আমরা হ্যাঁ, নিজেরা একটা এটা তো প্র্যাকটিস করবো, করলে ভালো হতো ভাইয়া। এটা তো করবো। 25 তারিখ পর্যন্ত হচ্ছে তোদেরকে মানে মোটামুটি সবকিছু বলে ফেলবো। এরপর হচ্ছে 25 থেকে 30 তারিখ পর্যন্ত হচ্ছে তোদেরকে নিজেদের মধ্যে ডিবেট করতে দিব, এরপর হচ্ছে সাম আপ করে দিব। কারণ আমি চাচ্ছি না হচ্ছে আমার রোজা ঈদ কোন দিন, 3 তারিখ না 2 তারিখ? 1 তারিখ অথবা 2 তারিখ এমন হইতে পারে, চাঁদ দেখার উপর নির্ভরশীল। তোর তো পার্সোনাল কেউ নাই, তুই তো এমনিতেও চাঁদ দেখবি, সমস্যা নাই। আমি বাকিদের কথা বলতেছি, বাকিদের ঈদ কবে? ভাই এখানে মেহরাজ ভাইয়ের মধ্যে কেউ নাই, তো আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে চাঁদ দেখার উপর নির্ভরশীল। আচ্ছা ঠিক আছে, তাহলে 30 তারিখ মানে 25 থেকে 30 তারিখ ধর 5 দিন হচ্ছে তোরা নিজেদের মধ্যে ডিবেট করলে ঠিক হয়ে যাবে আর কি। সো এই মোটমাট 10 দিন, কারণ তোদের আবার সেমিস্টারের পড়া আছে। তো আমি চাচ্ছি না হচ্ছে 1 তারিখ থেকে তোরা 1-2 তারিখ যদি ঈদ হয় নিজেরা একটু লাইফ এনজয় কর। আর ডিবেটকে এত সিরিয়াসলি কিছু নেওয়ার কিছু নাই, আমি নিজেও সিরিয়াসলি নিই না, একবার নিছি নিয়ে কোনো লাভ হয় নাই। ওই লাইফে স্কুল লাইফে শুধু সিরিয়াসলি নিছিলাম, এর বাইরে আর কি এখন নিই না, এখন জাস্ট মজার জন্য থাকি, ভাল লাগে এই জন্য। তো সিরিয়াসলি না ডিবেটে কিছু নেন নাই, বাট কথা হচ্ছে ডিবেটে ঢুকলে লাভ এটাই যে অনেক মানুষ চিনবি, অনেক বেশি হচ্ছে ধর দিন শেষে নিজের একটা কথা বলার জায়গা থাকবে। আর যদি বলো যে কেরিয়ারে কেমন হেল্প করবে, কেরিয়ারে বলবো যে এতটুকু বলতে পারি যারা ডিবেট টিবেট করছে তারা প্রত্যেকে ভালো ভালো জায়গায় আছে, আমি যা দেখছি আর কি কেরিয়ারে। সো এই মানুষগুলোর সাথে কানেক্টেড হইতে পারবি, তারপর তোর রিজনিং স্কিল বেটার হবে, তুই যদি কর্পোরেট সেক্টরে যাস কথা বলতে পারবি খুব ভালো, মানুষের সাথে ডিল করতে পারবি। আর বিসিএস এ গেলে বিসিএস দিয়ে যদি প্রশাসনে যাইতে পারিস তাহলে ওইখানে বেশি হেল্প করবে তোকে। আর টিচার হইতে চাইলে টিচারও অনেক বেশি হেল্প করবে, বাট দিন শেষে পড়ালেখাটা মাস লাগবে, পড়ালেখা করার পর হচ্ছে বাদ বাকি সব আর কি। তো আমি বলবো যে সিরিয়াসলি নেওয়ার কিছুই নেই, ফান ভাবে নেয়, আমরা ফানি করব। আর একটু আমি তো এত মজা করতে পারি না, তোরা একটু মজা টজা করলে জিনিসগুলো ভালো লাগবে আর কি। তো এতটুকুই আর কি। আর হ্যাঁ, তোদের সেমিস্টার ভালোভাবে দে বুঝছিস, তোদের ম্যাথের যা বুঝলাম ম্যাথের অবস্থা, ম্যাথ তোদের স্যার তো স্বাভাবিকভাবে প্রশ্ন করবে ঠিক আছে, কিন্তু তোদের একজন সেকেন্ড এক্সামিনার থাকবে না, সেকেন্ড এক্সামিনার যদি প্রশ্ন ঘুরায় একেবারে মারা খাবি ভালোই। তো এটা একটু কেয়ারফুল থাকিস। আর একটা জিনিস বলবো, আমাদের সময় হচ্ছে
ইনঅর্গানিক শুধু সাদা স্যার নিচে, এই জন্য আমাদের 1-1 ইনঅর্গানিক খুব ভালো হয়েছে, আমরা কম বেশি সবাই 3.5 করে পেয়েছি, কিন্তু তোদের হচ্ছে ফামিদ স্যার নিচ্ছে, সো একটু সাবধান থাকিস। তোদের ইনঅর্গানিক পরীক্ষা কেমন হয়েছে? সবগুলো ঘুমাই গেছে মনে হয়। ভাইয়া প্রথম দুইটা সাদা স্যারেরটা ভালোই দিছি, তারপরেরটা ফামিদ স্যারেরটা বললাম না। এই আচ্ছা, পড়ালেখা করে কে? রাব্বি করে, আদিবা করে, আর কি করতে পারে এখানে যাদেরকে চিনি? আঞ্জুমান করে ভালো পড়ালেখা, সিয়াম করে। সিয়াম বল, প্রশ্ন কেমন লাগছে? ভাই কোশ্চেন স্ট্যান্ডার্ড ছিল, তবে ফাহমিদ স্যার লাস্ট ক্লাসটা করি নাই দেখে একটা কোশ্চেন পারি নাই এতটুকু, আর বাকিগুলা পারার মধ্যেই ছিল, কিন্তু লিখতে একটু ইংলিশ টার্ম তো একটু লিখতে লিখতে হাতে আসা দরকার। স্যার কি যা পড়াইছে তাই দিছে? স্যার তো হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন যা পুরো পড়ায় স্যারে যা পড়ায় তাই। হ্যাঁ স্যার একটু মানে স্ট্যান্ডার্ড টাইপ করে, যাই করে এটাই অর্গানিক হোক ইনঅর্গানিক হোক স্ট্যান্ডার্ড করে। ভাইয়া আচ্ছা, অফেন্ড হইলাম খুবই, আপনি এরকম করে ওদের নাম নিয়ে বলেন ওরা পড়ালেখা করে, বাকিরা কি করি না নাকি? আমার ধারণা করিস না। না না, এরকমটা না। জি ভাই, আপনার ধারণা সম্পূর্ণ সত্য। না তর্কের এমন না যে ছেলেটা। বাকিরা করে না। 100% জিনিসটা হচ্ছে সহমত। জিনিসটা কি, যেমন হচ্ছে আদনানকে দেখলেই বুঝে যায় এই বান্দা প্রচুর পড়ালেখা করে, চোখে চশমা দে, আদিবা চোখে চশমা দে, আর কে কে চশমা দে? ভাই আমি একটু পড়ি মিনাজ না, তো চশমা দেয় না। অযথা। আর কে কে চশমা দেয়? সেখানে ভাই কাউরে তো চশমা মিনাজ দেয়। শুধু পাউডার লাগায়, চশমা দেয় না। এই আস্তে, এই আম তুমি এই যদি জিনিস করে ফাঁস দেখো করা যাবে ভাই। না, এই জিনিস ফাঁস করা যাবে না। শিশির হচ্ছে, শিশিরকে দেখে বোঝা যায় শিশির পড়ালেখা করে, কিন্তু জিম করতে করতে পড়ালেখা আসলে মাথায় থাকে কিনা জানি না। যাই হোক, বাট আমার কাছে মনে হয় সবাই কম বেশি পড়ালেখা করছে, তোদের থার্ড ব্যাচের, তোদের অনেক সিরিয়াসনেস দেখলাম, তানভীর মিনাজ বাদে। জি ভাই, সহমত। বাকি সবাই পড়ালেখা করে। ভাইয়া এটা আচ্ছা, আমিও যেটাই হোক, সহমত। মেইন কথা হচ্ছে এটাই বলবো যে পড়াটা সিরিয়াসলি নেয়, বাকি সবগুলো হচ্ছে ফান ভাবে নিবি, তাইলে হচ্ছে বেটার হবে। আর তোদের থার্ড ব্যাচের খুব ভালো সুযোগ আছে হচ্ছে টিচার হওয়ার, তো একটু পড়াশোনাটা করলে ইজি আর কি। আর এখন তো তোর টিচার নিয়োগে ওই আগের মতো এত ইয়া হবে না, আগে যেরকম মানে রেফারেন্স খুব কাজ করতে, এখন এতটা রেফারেন্স কাজ করবে না, এমন না যে করবে না, একেবারে করলেও অত বেশি কাজ করবে না আর কি, মেধার ভিত্তিতে কম বেশি হবে। তো একটু পড়ালেখা করিস। আর হ্যাঁ, এইগুলোই আর কি, আর কি বলবো। আর হ্যাঁ, তোদের মধ্যে একটা জিনিস খেয়াল করলাম, তোরা আমাদের ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচের প্রশ্ন দেখোস না মনে হয়, এগুলো একটু দেখিস, তোদের জন্য অনেক হেল্প হবে, মানে ম্যাটেরিয়াল তো অনেক বেশি আছে তোদের। না ভাই দেখি এগুলা। দেখি তো ভাইয়া, দেখে যাই। আশা করি কমনই পাবি, আমাদের গুলা পড়লে এমন এমন না, একবারে কমন না বললে বুঝতে পারবি যে প্রশ্ন কেমন হইতে পারে। দুই একটা ভাইয়া কমন পড়ে যায়। ওই পড়বে, আমাদের তো ধর সমস্যা কি, আমরা সেকেন্ড ব্যাচ ফার্স্ট ব্যাচের প্রশ্ন দেখে গেলে লাভ হয় না, কারণ আমাদের কমনই দেয় না। আচ্ছা ভাই অর্গানিকের সেকেন্ড ম্যাক্স দেখা এক্সামিনার যায় কেউ একটা থাকবো? প্রশ্ন। বুঝি নাই, রাব্বি কি বলছিস? অর্গানিকের সেকেন্ড এক্সামিনার কেউ থাকবো, মানে উনি কোশ্চেন করবো, মানে ফাহমিদ স্যার আর ম্যাম ছাড়া? ওই ফাহমি স্যার ম্যাম করবে নি, আমার যতটুকু ধারণা আর কি, বাইরের যেটা আসে ওটা জাস্ট ওই সাফল করে দেয়, আমি যতদূর দেখছি আর কি। আমার মাঝে খুব, আমাদের অর্গানিক প্রশ্ন খুব বাইরের কেউ দেয়। রাব্বি আওয়াজ ম্যাক্স আসতেছে অনেক। ম্যাক্স পেন খাবি কোনগুলাতে জানোস? নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট গুলাতে, ওগুলার প্রশ্ন ধর তোদেরকে যা পড়াইছে ও কতটুকু দিচ্ছে এটার উপর ডিপেন্ড করতেছে। তোমার মনে হয় মাইক্রোফোনের সমস্যা। একটু সিরিয়াসলি নিস। হ্যাঁ, আমার মনে হয় মাইক্রোফোনের সমস্যা, এই জন্য আওয়াজ আসে। না এখন ঠিক আছে রাব্বি। আচ্ছা ঠিক। বাট নন ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলো একটু সিরিয়াসলি নিস। ম্যাথ যদি কঠিন না করে তাহলে হইছে। আর মিনাজকে বলবো, মিনাজ ধর আমাদের সাথে তোদের এক বছরের গ্যাপ থাকে, একটা সুবিধা হয়েছে, এজন্য আমরা ধর ইমপ্রুভমেন্ট দিলেও আমাদের হাতে টাইম থাকবে, কিন্তু তোরা তোদের সাথে তোদের পরের ব্যাচের ডিফারেন্স কিন্তু 6 মাসের। তো যখন তুই যদি মানে এটা চিন্তা করিস যে ভাই আমি পরের ব্যাচের সাথে আবার ইমপ্রুভমেন্ট দিব, এটা মানে ম্যাক্স তখনই করবি যখন হচ্ছে অ্যাকচুয়ালি তুই প্রিপারেশন ভালোভাবে নিছস, কিন্তু কোন একটা কারণে ধর অসুস্থতা কিংবা পরীক্ষা হলে কমন পড়ে না, এটার কারণে খারাপ দিছস, ওরকম হলে একটা ফাইন। কিন্তু মাথা আগে থেকে যদি সেট করে রাখো যে ভাই আমি তো
ইমপ্রুভমেন্ট দিব বা কি বলে ব্যাকলগ দিব, এই চিন্তা থেকে যদি মাথায় রাখিস পেন খাবি প্রচুর। এটা কেউ রাখিস না, বুঝছিস? আচ্ছা ভাই, আমাদের তো ল্যাব আছে। 6 মাসের ডিফারেন্স। হ্যাঁ আমাদের তো ল্যাব আছে, এখন তো ল্যাব তো একটাও করে নাই, তাহলে এটা কেমনে নিবে ম্যামরা বা স্যার? তোদের ল্যাব যেগুলো আছে এগুলো ইজি। 1 এর ল্যাব তো মাত্র 3টা, বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট করায়, আর একটা হচ্ছে ওই কপারের। হ্যাঁ, এখন তাহলে না কপারের একটা এই 3টা করায় পরীক্ষা নিব আমাদের? আমাদের 3টা করাইছিল যতটুকু মনে করে। না মেল্টিং পয়েন্টের করাইছিল 2টা, হ্যাঁ বয়লিং পয়েন্ট করাইছে 2টা। মেল্টিং পয়েন্ট হচ্ছে একটা হচ্ছে মিক্সচার ছাড়া করাইছে, একটা হচ্ছে মিক্সচার। তো পরীক্ষায় কিন্তু তোকে মিক্সচারই দিবে, আর বয়লিং পয়েন্টও সেম মিক্সচার দিবে। 1 আয়ন টেস্ট আছে, আরেকটা যেমন হচ্ছে- বিভিন্ন আয়ন টেস্ট। তোদের কি আয়ন টেস্ট রাখছে, মানে ফ্লেম টেস্ট? হ্যাঁ, ফ্লেম টেস্ট আর কি আছে এটা, নাকি এটা 1-2-তে? ফ্লেম টেস্ট তো 1-2 তে, আমরা তো 1-2 তে করছি। আচ্ছা, তাহলে আমাদের নাই। না ওইটা আরেক টাফ বাজি। আমার পরীক্ষায় যতদূর জানলাম আমার নাকি বলে 2টা মিলছে, একটা মিলে নাই। এগুলো বলে লাভ না, এগুলো মানে তোকে অনেক বেশি আমি বলবো হচ্ছে ল্যাব যখন করবি অনেক কনসিয়াসলি করবি। কোনো মজার ল্যাব যদি মজার জন্য করিস, মানে হচ্ছে ফান, ওইখানে যদি ল্যাবমেট যদি খারাপ করে আর তুই যদি মন মানসিকতা এরকম যে মজা করতে এসেছিস, তাহলে মারা গেছে, সিম্পল হিসেব মারা। এই জন্য যখনই ধর ল্যাব পার্টনার দিবে আগে থেকে একটু সিরিয়াস থাকিস নিজের ব্যাপারে, কারণ ল্যাব পার্টনার মজা করবে ঠিক আছে, ও মারা খেলে খাক, তুই যাতে মারা না খাস। কারণ ল্যাবের বিষয়টা কি, ল্যাবে কোয়েশ্চেন করে মানে 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 আল্লাহর উপর নির্ভর করা লাগে বেশি। ভাইয়া কয়জন সবকিছু করে অবশ্য গ্রুপ করে দেয় ল্যাবের ক্ষেত্রে? আমাদের কয়জন হচ্ছে তো গ্রুপ হয়? 2 জন, আমাদের হচ্ছে আমরা 14 জন না, তো আমাদের ল্যাব এক্সাম হয় সাধারণত ল্যাব, আমাদেরকে ল্যাব করতে দেয় 2 জন করে, কিন্তু ল্যাব এক্সাম যখন হয় 14 জনের জন্য 14টা আলাদা আলাদা। তোদের ক্ষেত্রে তো তোরা 29 জন আছিস, দেখা যাবে 29 জনকে আলাদা আলাদা 29টা দিতে পারবে না, তোদেরকে গ্রুপেই দিবে যতটুকু মনে হচ্ছে আর কি। 2 জন করে বানিয়ে দিতে পারে গ্রুপটা। ম্যাক্স 2 জন করেই দিতে পারে তোদেরকে। আর একটা মানে নিজেরা ডিসাইড করে নিতে হয় নাকি ম্যাম সিলেক্ট করে দেয় যে তোমরা এক গ্রুপে থাকবা? এটা ফামিদ স্যার করে কি, ফামিদ স্যার রোল দিয়ে করে, আর ম্যাম হচ্ছে ম্যামের মতো করে। কেমনে করে ম্যাম জানি না, আমি আজ পর্যন্ত বুঝি না ম্যাম কি হিসাবে করে। স্যারেরটা হচ্ছে রোল বেসিসে করে। যেমন আমার হচ্ছে দেখা যায় ফামিদ স্যার যখন দেয় তখন অর্পি সাব্বিরের সাথে পড়ে, আর যখন হচ্ছে ম্যাম দেয় তখন দেখা যায় আরিফের সাথে পড়ে। ও আরেকটা জিনিস ভাই, আমাদের মনে করেন ফিজিক্যালে হচ্ছে 3 ক্রেডিট, অর্গানিকের 3 ক্রেডিট আর ইনঅর্গানিকে 2 ক্রেডিট। এখন এই ক্রেডিট জিনিসগুলো কিভাবে, মানে যেগুলো মানে বেশি ক্রেডিট ওইগুলো কি গুরুত্ব বেশি দেওয়া উচিত এমন কিছু নাকি, মানে এই জিনিসটা সম্পর্কে কোনো আইডিয়া নাই আমার। অবভিয়াসলি তোর যেগুলো বেশি ক্রেডিটের ওগুলাতে সিজি ভালো রাখার চেষ্টা করিস, কারণ সিজি ওইটা দিয়ে গুণ হয়, মানে কি নাম্বার, মানে সিজি এটা দিয়ে গুণ হয়, তারপর হচ্ছে সিজিপিএ কাউন্ট করে, তো তোর জিপিএটা বেটার থাকা লাগে ওদিকে। সো যেগুলো বেশি ক্রেডিটের ওগুলা কোনোভাবে যাতে 3 এর নিচে না নামে, আর যেগুলো হচ্ছে কম ক্রেডিটের ওগুলা 3 থাকলেও সমস্যা নাই। মানে মেইন কথা হচ্ছে তুই যদি একটা মোটামুটি ভালো রেজাল্ট রাখতে চাস সবগুলাতে যাতে অন এভারেজ 3.5 এরকম যাতে থাকে। আর ভাইয়া কত পাইলে 3 উঠবে? কত পাইলে 3 উঠে? জি ভাইয়া 100 এর মধ্যে মেবি তোর কত লাগে 65 এর রেঞ্জে মনে হয়। 65 থেকে 70। দাঁড়া আমি তোদেরকে দেখে বলতেছি, না দেখে তো বলার দরকার নেই। সিজি 3 উঠে হচ্ছে তোর 3, আচ্ছা 3 বলছস না, 60 থেকে 64 3, আর 3.5 হচ্ছে 70 থেকে 74। জি ভাই একটা ধারণা হইছে তাহলে। আমি তোদেরকে একেবারে একটা কাজ করি, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা পাঠাইছি, হচ্ছে দেখে নিতে পারিস। আচ্ছা ভাই, সেমিস্টার সিটগুলো কেমন পড়ে? রেকর্ডিং সিস্টেম আমাদেরটা সিট কোনটা? তোদেরকে আমি গ্রুপেই পাঠিয়ে দিচ্ছি, তোদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেখ। ওটা না ভাই, ওই যে সেমিস্টারে বসবে যে সবাই এক্সাম হলে, ওটা রোল নাম্বার নাকি? হ্যাঁ ওটা রোল নম্বর অনুসারে।
আচ্ছা ঠিক আছে। আর সেমিস্টারে কি খাতা ভাই একজন দেখে না অনেকজন দেখে? খাতা মূলত দুইটা টিচার দেয়। দুইটা টিচারের মধ্যে মার্কের হচ্ছে ধর 5 এর ডিফারেন্স থাকলে, ধর ইনঅর্গানিকের কথাই ধর, ইনঅর্গানিক ধর ফামিস স্যারও কাটবে, সাদাত স্যারও কাটবে। দুইজনের মধ্যে ধর একজনকে এটা পাইছে 70 আর একজন পাইছে 75। এখন ওই সময় গিয়ে হচ্ছে থার্ড না একজন টিচার দেখে, 5 মার্কের ডিফারেন্স থাকে। আর তুই চ্যালেঞ্জ করলে তখন আর কি, সাধারণত কেউ চ্যালেঞ্জ করে না। আর ভাই একটা সেমিস্টার যদি খারাপ হয় তাহলে পরবর্তী মানে কিভাবে এটা রিক্যাপ করা যায়? এই ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে তো সিজি মানে ওইটাতে মিনিমাম 2.5 থাকতে হবে। তোদেরকে হোয়াটসঅ্যাপে দিছি দেখ, মিনিমাম হচ্ছে 2 যদি 5 থাকে তাহলে হচ্ছে তুই ইমপ্রুভমেন্ট দিতে পারবি, বা 2.5 এর নিচে থাকলে। আর ব্যাকলগ হচ্ছে ফেল করলে। আর বেস্ট থিং হচ্ছে ইমপ্রুভমেন্ট করার বেস্ট থিং হচ্ছে কোন একটা সেমিস্টার খারাপ গেলেও পরের সেমিস্টার গুলাতে অ্যাটলিস্ট মানে আমি বলবো কি মানে তুই পরের সেমিস্টার গুলোতেও তুই আসলে মানে যেমন আমার কথা ধর, আমি তোদের সাথে 2টা ইমপ্রুভমেন্ট দিতে পারি, আমি এখনো শিওর না, হয়তো একটা দিব নয় 2টা দিব, শিওর না আমি, বাট নাও দিতে পারি। এখন আমি ইমপ্রুভমেন্ট দেওয়ার সাহস পাচ্ছি কেন? কারণ আমার ওই 2টা সাবজেক্টে ভালোই নাম্বার আছে সিটিতে। এখন কথা হচ্ছে আমাকে একটু যোগাযোগ করে দেখতে হবে আমার সিটি মার্ক গুলা স্যাররা কালেক্ট করবে কিনা। যতটুকু জানি স্যাররা হচ্ছে সিটির মার্ক কালেক্ট করে, মানে আগের কোর্সে যে নিছে সে হচ্ছে ওই সিটি গুলাতে কত পাইছে ওগুলা তো অ্যাড হয়। তো আমার ওগুলাতে আলহামদুলিল্লাহ সিটিতে নাম্বার আছে, এই জন্য আমি সাহস করতেছি আর কি যে আমার সেমিস্টার খারাপ গেলো ওগুলো যদি আমি যদি ইমপ্রুভমেন্টে কিছু হলো তো পারবে, একেবারে ধর খুব বেশি না আবার কিছু তো পারবে। তো এই চিন্তা করছি আর কি। জি ভাই, সেমিস্টারে তো মনে করেন আপনার শুধু ওই যে মানে ফাইনাল এক্সামটা দেওয়া যায়, কিন্তু আপনার সিটি তো আর ওইগুলা তো আর ইমপ্রুভ দেওয়া যায় না, না সিটির মার্ক তো ওইগুলো তো আগেরটাই কাউন্ট করে। হ্যাঁ আগেরটাই কাউন্ট করে। এটা আবার একটা হিসাব আছে, মানে আমি যতটুকু জানছি আমাদের ডিপার্টমেন্টের এটা মানে মাথায় রাখবে যে আমাদের ডিপার্টমেন্টের স্যার ম্যামরা তোর সিটি 2বার নেয় না। মানে খুব ম্যাক্স কোনো রিজন না হইলে ধর এমন হচ্ছে তোর মেডিকেল কোনো কন্ডিশন ছিল, সেক্ষেত্রে তুই রিকোয়েস্ট করে হয়তো বা সিটিটা আবার দিতে পারবি, কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রে হয় না। যেটা কিনা অন্যান্য যেমন অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে আমি যেটা দেখছি ওদের হচ্ছে তোর টিচারকে একটু রিকোয়েস্ট করলে টিচার হচ্ছে ওদের সিটি দিয়ে দেয়, মানে সেকেন্ড আরেকটা সিটি দিতে দেয়, অথবা আরেকটা এটা করতে দেয় যে অনেক সময় অ্যাসাইনমেন্ট দিয়ে দেয়, বা অ্যাসাইনমেন্টের পর ভাইভা নেই, ভাইভা নিয়ে ওকে মিনিমাম মেজর মানে ধর 25-এর জায়গায় ধর 17-15 এরকম ধরাই দেয়। অন্যান্য ডিপার্টমেন্টে এটা দেখছি, সব ডিপার্টমেন্টের না, আবার সব ডিপার্টমেন্টের সব স্যারও না, যে স্যারগুলো খুব আন্তরিক। যেমন আমি সিম্পলি একটা কথা বলি, এই কথা যাতে এই গ্রুপের বাইরে না যায় তাহলে আমি বলবো। জি ভাই বলতে পারেন, সমস্যা নাই। যেমন তোদের যদি কোনো সিটি মিস যায়, সাদাত স্যার হচ্ছে মানে সাদাত স্যারের কোনো টপ মানে সিটি যদি মিস যায় তাহলে সাদাত স্যারকে ইজিলি কনভিন্স করতে পারবি, এ বান্দা হচ্ছে তোদের থেকে সেকেন্ড সিটি এমনিই নিবে। মানে সিটি নিবে না, তুই তখন বলতে পারবি মানে স্যার তোকে বলবে আচ্ছা এখন তো সিটি না সুযোগ নাই, আরেকটা প্রশ্ন কর তো রেডি করার একটা, এই কথাটা যখন বলবে তুই বলবি যে স্যার তাহলে স্যার আমি একটা কাজ মানে স্যার আমাকে তাহলে আপনি ভাই বানেন। তো যখন বলবে ভাইবা তখন স্যার হচ্ছে তোর থেকে ডিরেক্ট মুখে বলবে যে তুমি একটা কাজ করো 5 পেজের একটা অ্যাসাইনমেন্ট মানে অ্যাসাইনমেন্ট জমা দাও, এরপরে তুমি ভাইবা দিও। এরকম করে দেখবি যে স্যারের থেকে তুই আরামসে নিতে পারবি। যেমন এর আগে 1-2 তে এটা এই কাজ করছে, 1-2 তে এই কাজ করছে তোর সাব্বির ভাইয়া আর তাসমি আর তোর আফিফা আপু, ওদের থেকে সাদাত স্যার এরকম করে আলাদা একটা নাম্বার দিছে, খুব বেশি না ধর 25 অ্যাটলিস্ট 17 তো পাইছে ওরা, 15-16-17 অ্যাটলিস্ট 0 পাওয়ার থেকে তো 16-17 বেটার না। তো সাদাত স্যার এটা অ্যালাউ করে, কিন্তু ম্যাম আর ফাহমিদ স্যার মানে কি বলবো, এদের সাথে কথাই বলা যায় না, মানে ওনারা ভাই আর কোনো সুযোগ নেই, এটাই অ্যান্সার হয়ে যায়। ওনারা প্রচুর স্ট্রিক্ট, সো ওনাদের ক্ষেত্রে বলে লাভ নেই, তবে সাদাত স্যার জোস একটা মানুষ, সো ওনার ক্ষেত্রে এটা করতে পারছে আর কি। আর অন্যান্য সাবজেক্ট যেগুলো মাইনর কোর্স আছে ওগুলা টিচারদের উপর ডিপেন্ড করবে, এটাই বলা আর কি। আর একটা কথা, তোদের সবচেয়ে ইজি কোর্স হবে হচ্ছে ল্যাবগুলাতে যাতে A+ রাখতে পারিস। যেমন আমার 1-1 আমি সিজি 3 এর নিচে ডাউন খাইনি একটা মাত্র কারণে, সেটা হচ্ছে আমার ল্যাবে মানে ল্যাব 2টাতে আলহামদুলিল্লাহ A+ ছিল, এই কারণে সিজি ডাউন খাইনি। সো চেষ্টা করিস মানে ল্যাবগুলো একটু সিরিয়াসলি করার, মানে এটা আমার পার্সোনাল প্রেফারেন্স আর কি। আর সবচেয়ে ভালো অ্যাডভাইস দিতে পারবে তোদেরকে অপি আর লামিয়া, কারণ ওরা টপার, আমি টপার না, আমি পেছন দিক থেকে টপার।
জি ভাই আমার মতো বুঝছিস তো এটাই ভাই অনেক হেল্প হইলো, অনেক কিছুই বোঝার ছিল না, আজকে অনেকটাই বুঝতে পারছি কিভাবে কি করতে হবে। আচ্ছা ভাই, কেউ যদি ব্যাকলগ দেয় ও আবার কি নিজ ব্যাচের সাথে কন্টিনিউ করে? মনে করুন একটা সাবজেক্টে ব্যাকলগের ফেল বিষয়টা করলো। হচ্ছে মানে ধর না, একটা হচ্ছে সেমিস্টার গ্যাপ আর একটা হচ্ছে ব্যাকলগ। ব্যাকলগের ক্ষেত্রে তুই নিজের মানে ব্যাচের সাথে কন্টিনিউ করতে পারবি, আর সেমিস্টার গ্যাপের ক্ষেত্রে পারবি না আর কি। সেমিস্টার গ্যাপ মানে হচ্ছে একেবারে 2-3টা পরীক্ষা দেয়ই নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। একটা হচ্ছে পরীক্ষা ডিরেক্ট না দেওয়া, মানে তারপর অনেক ডিপার্টমেন্টে, যেমন আমাদের ডিপার্টমেন্টে আমার মনে হয় না তুই যদি পরীক্ষা গ্যাপ দেস তোকে মানে ব্যাকলগ দিয়ে বা কোনো হেল্প করবে। লাইক আমাদের ডিপার্টমেন্টের বিষয়টা আমি বলি, আমাদের ডিপার্টমেন্টে তুই মানে একটু রিকোয়েস্ট থাকবে এই কথাগুলো যাতে বাইরে না যায়, কারণ আমি অনেক আগে থেকেই ধর অনেক কিছু নিয়ে বলছি তোদেরকে, হয়তো পার্সোনালি অনেকেই জানিস আমি যেগুলো বলছি, তো এরকম সবার সামনে কখনো বলা হয়নি। আমাদের ডিপার্টমেন্টের বিষয়টা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের স্টাফরা টিচাররাই নিজেরাই জানে না অনেক ইনফরমেশন, ধর ব্যাকলগের বিষয় নিজেরাই জানে না, ইমপ্রুভমেন্টের বিষয় ওরাই জানে না। তো এগুলো হচ্ছে কি অন্যান্য ডিপার্টমেন্টের ওদের থেকে খোঁজ নিয়ে জিজ্ঞেস করা লাগছে, তারপর হচ্ছে মানে শিক্ষা প্রশাসন বিভাগ যেখানে আছে ওইখানে জিজ্ঞেস করা লাগছে, এরকম অনেকটা। তো আমাদের মানে ডিপার্টমেন্টের স্যাররা জোস, অবভিয়াসলি ওনারা খুব ভালো পড়ায়, বাট যদি বলো যে ইনফরমেশনের ব্যাপারে মানে কোথায় কি আছে এটার ব্যাপারে অনেকে অনেক কিছু জানে না, কারণ আমাদেরটা আনফরচুনেটলি একটা নতুন ডিপার্টমেন্ট, সো অনেক কিছু না জানাটাই স্বাভাবিক, থেকে থেকে শিখা লাগবে আর কি, বিষয়টা এরকম। সো তুই যদি বলো যে সেমিস্টার গ্যাপ না দেস তাহলে হচ্ছে তুই তোর ব্যাচের সাথে কন্টিনিউ করতে পারবি ব্যাকলগের ক্ষেত্রে। তবে আমি খুব হাইলি রিকমেন্ড করব যে এটা না করার জন্য। বুঝতে পারছি? জি আর ভাই কারো কোনো বুঝতে পারছি। আর কোনো কোয়েশ্চেন কারো? আচ্ছা ভাই, আমার একটা কোয়েশ্চেন আছে আজকের এই টপিকটার উপর আর কি। বল। আচ্ছা, যেমন ওই একটা হচ্ছে যে আমাদের এশিয়ান পার্লামেন্টারি সিস্টেম, আর আরেকটা হচ্ছে যেমন ব্রিটিশ, তো দুইটাই কি সেম? যেমন আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বাংলাদেশ আর যদি ইন্ডিয়ান বলি, দুইটারই প্রায় যেমন সরকার দলীয় এবং বিরোধী দলীয় একটা ব্যাপার থাকে বা একটা স্পিকার থাকে, ওদের একটা সিস্টেম আছে। বাট ব্রিটেনের সাথে কিন্তু আলাদা, যদিও ব্রিটেনকে আমাদের এশিয়ান পার্লামেন্টারি ওদের মডেল হিসাবে ধরা হয় আর কি। মানে দুইটা কি আলাদা নাকি সেম আসলে? দুইটাই আলাদা, দুইটাই আলাদা। এমন না যে ধর এগুলো সংসদে এই ধরনের ভাবে ডিবেট করে, বিষয়টা এরকম না। জাস্ট ডিবেট না, মানে ওদের যে সিস্টেমটা আর কি পার্লামেন্টারি। হ্যাঁ আমি বলতেছি ব্রিটিশ পার্লামেন্টারিতে দুইটা হাউস থাকে, এখানে তো একটা হাউস না। হ্যাঁ হ্যাঁ, এক কক্ষ বিশিষ্ট। মানে একটা হাউসে দুইটা বেঞ্চ ডিবেট করে, গভর্নমেন্ট হাউস, অপোজিশন হাউস, সরি অপোজিশন বেঞ্চ, গভর্নমেন্ট বেঞ্চ, অপোজিশন বেঞ্চ। তো ব্রিটিশ পার্লামেন্টারিতে দেখা যায় কি দুইটা হাউস থাকে, একটা আপার হাউস একটা লোয়ার হাউস। আপার হাউসের আবার দুইটা বেঞ্চ, গভর্নমেন্ট বেঞ্চ, অপোজিশন বেঞ্চ। তো লোয়ার হাউসেও আবার দুইটা বেঞ্চ, গভর্নমেন্ট বেঞ্চ, অপোজিশন বেঞ্চ। তো ব্রিটিশ পার্লামেন্টে তোদেরকে এখনো বলবো না, তোদের এই 5 দিনের সেশনে এটা কিছুই বলবো না, কারণ তোদের ব্রিটিশ পার্লামেন্টে টোটালি লাগবে না। সো এটা অনেক পরে গিয়ে, ইভেন ব্রিটিশ পার্লামেন্টের জন্য আমি নিজেও ক্যাপেবল না, তোদেরকে শেখানোর জন্য আমার মিনিমাম যতটুকু যোগ্যতা থাকা উচিত ওইটা আমার নাই বিপির জন্য। কারণ আমি বিপি মানে বাংলা বিপি করছি, বাট ইংলিশ বিপি করি নাই। আমি ইংলিশ এশিয়ান পার্লামেন্টে এটা করছি, সো আমি ক্যাপেবল এনাফ না তোদেরকে এটার ব্যাপারে জানানোর জন্য। সো এটা তোরা যত মানে জিনিসটা হচ্ছে একটু অল্প জানি, খুব ভালো জানি না আর কি। মানে ধর এশিয়ান পার্লামেন্টারি যতটুকু জানি ততটুকু তোদেরকে দিলে তোদের কিছু উপকার হবে, তো ব্রিটিশ পার্লামেন্টারি যতটুকু জানি অতটুকু দিলে তোদের কোনো লাভ হবে না। ম্যাক্স আমি তোদেরকে ফরম্যাটটা বুঝাইতে পারবো যে কেমন। এটা একটু কমপ্লেক্স হালকা, মানে এমন না যে পারি না, বাট আমার কাছে মনে হয় যে আমি অতটুকু মানে অতটুকু ক্যাপেবল এনাফ না তোদেরকে ওইটার ইনফরমেশন ডেলিভার করার জন্য। যেমন আমাকে যদি তুই জিজ্ঞেস করে যে ভাই আমাদেরকে আপনি ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি গুলো পড়ান, আমি ডিরেক্ট তোকে না করে দিব, কারণ হচ্ছে আমার নিজেরই তো সিজি ওই জায়গায় ভালো না, আমি তোদেরকে কেন ওই জায়গাটা করবো? আমি নিজেই তো মনে করি হচ্ছে আমি ওইটার জন্য এনাফ না। সো আমি যে জায়গায় ভালো সেই জায়গায় আমি তোকে হেল্প করতে পারবো, রাইট? সো এটা আর কি। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারিস, পড়ালেখা রিলেটেডও করতে পারিস, কোনো সমস্যা নেই, যতটুকু জানি বলতে পারবো। ভাইয়া ভাবি কেমন আছে? ভাবি নাই, হবেও না। আর কেউ? না ভাই, আজকের মতো এটুকুই, যা কোশ্চেন ছিল করা হয়ে গেছে, থাকলে আবার কালকে করবো না। আচ্ছা পেন নেই তাইলে সবাই একটা ঘুম দে, কারণ
অনেক সময় নিয়ে ফেলছি, যেখানে 30 মিনিট বলছিলাম সেখানে প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে। আমি সবার কাছে সরি, আন্তরিকভাবে দুঃখিত এত বেশি এক্সটেন্ড করার জন্য। তো আমি রেকর্ড করছি 1 ঘন্টা 4 মিনিটের। কার জন্য? আমি গ্রুপে দিয়ে ভাবছি আর কি, আমাদের ওই যে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসবে কি? দিলে দিতে পারছ, কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে। না ভাই, ও ভাই নন ডিপার্টমেন্টাল গ্রুপে একটা দিবে, কারণ ও ডিবেট করে আরেকজন। এই তুই আবার কোথায় জিয়া খান, আসছিস? তুমি জায়গায় হাত দিয়ে বসো। হ্যাঁ তুমি কোথায় আসছো? আচ্ছা, নন ডিপার্টমেন্টের আমার 2টা ক্লোজ জুনিয়র অ্যাড হইলে তোদের মধ্যে একজন জুনিয়রকে নিয়ে তোদের অনেক সমস্যা আছে, ইতারা নয়তো আমি অ্যাড দিতাম। আর মানে 2টার ব্যাপারে তোদের মানে একজন কথা হচ্ছে ওরা নন ডিপার্টমেন্টাল। ভাই দি ফেলেন দি ফেলেন। যার কথা বলতেছিলেন, আচ্ছা এড না দিলেই ভালো। না ভাই দেন একটু এখন বিষয়টা হচ্ছে কি জানোস, আড্ডা দিই। আমার কথা হচ্ছে ওর ডিপার্টমেন্ট যখন ছাড়ছে, মানে আমি ডিবেটে চাই কি আমার ডিপার্টমেন্ট ফ্রেশার্স কাপে চ্যাম্পিয়ন হোক, এজন্য আমি তোদেরকে আলাদা করে সেশন নিচ্ছি। কোন ডিপার্টমেন্টের কোন সিনিয়র এভাবে নিচ্ছে কিনা আমি জানি না, বাট আমি নিচ্ছি জাস্ট বিকজ অফ একটা মানে জায়গা থেকে যে আমাদের ডিপার্টমেন্ট এখনো পর্যন্ত কোথাও অ্যাজ এ ডিপার্টমেন্ট কিছু অ্যাচিভ করে আসে নাই। তোর ম্যারেজ বায়েরটা বাদে, ম্যারেজ বায়েরটা রানার্স আপ হয়েছিল, ওইটা অ্যাজ এ ডিপার্টমেন্টে সবাই ছিল। সো ওইটা একটা এক্সাম্পল, আর কোনো এক্সাম্পল এখনো পর্যন্ত নাই। ইন্ডিভিজুয়ালি অনেকের অনেক ধরনের অ্যাচিভমেন্ট আছে, কিন্তু ডিপার্টমেন্টের নাই আর কি। তো আমি চাচ্ছি তোদের অ্যাটলিস্ট তোরা 12 জন আছিস, সেই হিসেবে 4টা টিম হবে, 4টা টিমের মধ্যে একটা টিমও কি মানে অ্যাটলিস্ট সেমিফাইনাল যাবে না? আমি বিশ্বাস করি যাবে। ইনশাআল্লাহ ভাই যাব। ইনশাআল্লাহ ভাইয়া যাব। ইনশাআল্লাহ ভাই যাবে। ইনশাআল্লাহ ভাই। আর আমি মনে করি এখানে অনেকগুলা প্যাক করা মানুষ আছে যারা খুব ভালো কথা বলতে পারে, বাট এখানে ইচ্ছা করে কথা বলতেছে না। যাই হোক, এটা নিয়ে পেন নাই। আর আমার মনে হয় ভালোই করবি, সমস্যা নেই। ওকে, অনেক কথা বলে ফেলছি, বাট যেটা বলবো অর্গানিক ভালো করে পড়িস, অর্গানিক প্রশ্ন মারা খাবি সেমিস্টারে, বাকি সবগুলা তোরা ইজিলি পাস করবি ইনশাআল্লাহ। ও হ্যাঁ, আরেকটা কথা বলার ছিল, ফিজিক্যাল কেমিস্ট্রি ম্যাম যা পড়াচ্ছে তুই যদি ওই পার্টটাও পড়স। ম্যাম আচ্ছা, ম্যাম কি তোদের কি পার্ট পড়াইছে, মানে ফিজিক্যাল কেমিস্ট্রি কি কি পার্ট পড়াইছে? গ্যাস, লিকুইড, সলিড, তারপরে কি পড়াইছে আর ইকুইলিব্রিয়াম, কাইনেটিক্স, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। শোন, যে এখানে একেবারে পড়ালেখা করস নাই, সে বন্ধ একটা কাজ কর, ম্যামের পার্টটা প্রতিদিন কয়েকবার রিডিং পড় জাস্ট। ম্যামের পার্টটাই মানে ইজিলি কমন পাবি, কারণ ম্যাম দেখা যায় কি ফামিদ স্যারের সাথে ঝগড়া করে ওনার পার্ট ঢুকাই ফেলবে। ম্যাম যা পড়াবে তা ভালো করে শিখে ফেলবি, বুঝোস না বুঝোস মুখস্থ করে ফেলবি, তাহলে হচ্ছে কমন পাবি। কিন্তু ফামিদ স্যারের বিষয়গুলা তোকে বুঝতেই হবে, বুঝেই পারফর্ম করা লাগবে। এই জন্য একটা সময় রাখবি, যে কোর্স ম্যাম নিচ্ছে ওই কোর্সটা তুই ভালো করবি যদি তুই পড়স আর কি, কারণ ম্যাম এত ঘুরায় না, যা পড়ায় তাই। তোদের কাছে কেমন মনে হয়েছে জানি না, বাট আমার কাছে মনে হয়েছে আর কি ম্যাম ঘুরায় না অনেকটা। ভাইয়া ফামিদ স্যারের পড়াগুলো কি আমাদের কি বই ফলো করতে হবে অনেক ভালো করে, নাকি লেকচার অনুযায়ী বুঝলেও হবে? ফামিদ স্যার তো বই ফলো করতে বলে, কিন্তু ফামিদ স্যার তো ক্লাসেই বুঝাই ফেলে সবকিছু। কারণ ফামিদ স্যার যে টপিক গুলা ধরে দেখা যায় ওগুলা তুই নিজে পড়তে গেলে মানে যতটুকু বুঝবি না তার চেয়ে বেশি ফামিদ স্যারের লেকচারটা ভালো করে শুনলে ভালো বুঝবি। আর ম্যামের ক্ষেত্রে তোকে বই পড়া লাগবে যদি তুই বুঝতে চাস, কারণ ম্যাম আমার কাছে যেটা পার্সোনালি ফিল হয়েছে আর কি, আমি অত ভালো স্টুডেন্ট না, বাট যেটা ফিল হয়েছে ম্যাম অত ভালো বুঝায় না আমার কাছে, যেটা মনে হয়েছে মানে অবশ্য ব্যর্থতা আমার, আমি নিজে বুঝি না আর কি ম্যামের পড়া ভালো করে, কিন্তু ফামিদ স্যার খুব ভালো বুঝায়। এন্ড আমি নিজেও মোটামুটি ফামিদ স্যারের পড়া বুঝি। আর ম্যাম একেবারে বুঝি না বিষয়টা এমন না, ম্যামের যেমন এবার স্টোরি